আসসালামু আলাইকুম। আমরা যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে যে সিরিজটা কন্টিনিউ করতেছিলাম যে তোমার হলো যে ম্যাথ এবং ফিজিক্সের, একটু ফিজিক্সের আপডেটটা দেই। ফিজিক্সের ক্লাসগুলো এখন থেকে রেকর্ড হওয়া শুরু হইছে। আসলে আমাদের কৃষি ব্যাচ যেহেতু ক্লাস আজকে থেকে ওরিয়েন্টেশন, যার কারণে অনেকটা প্রেশার গেছিল, যার কারণে আমি কোনো কারণে এটা অ্যাটেন্ড করতে পারতেছিলাম না। তো ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত এই আপডেটগুলো পেয়ে যাবো। ওকে, আসো। তো অল্প সময়ে যে জটিল সংখ্যা যে আপডেটটা, চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা রিভিশন কমপ্লিট করিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এই যে জাস্ট অল্প সময় লাগবে, তুমি জাস্ট আমার সাথে কিছুক্ষণ বসে থাকলে তোমার জটিল সংখ্যার প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কমপ্লিট করিয়ে দিব। এবং তোমার জন্য এখানে যেটা হবে কি, অল্প সময় যেহেতু রিভিশন দিতে পারতেছো, একটা ভালো লাগে কাজ করবে যে না শেষ, আমার একটা চ্যাপ্টার শেষ। এবং এইখান থেকে সব ভার্সিটিতে তোমার কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। আর আরেকটা বিষয় বলে রাখতেছি যে তোমরা যারা যারা আমাদেরকে এত মেসেজ দিচ্ছ যে ভাইয়া কৃষি ব্যাসের ক্লাস কবে, আমি আবার একটু সংক্ষেপে বলে দিই, কৃষি ব্যাসের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমরা মেডিকেলের আগে শুধুমাত্র বায়োলজি ফুল কমপ্লিট করে দিচ্ছি এবং কেমিস্ট্রির 60% কমপ্লিট করতেছি। আর মেডিকেলের পরে আমরা অর্গানিক পার্ট এবং কেমিস্ট্রি আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো, পরিমাণগত রসায়ন, এই চ্যাপ্টারগুলো এবং ফিজিক্স ম্যাথ ফুল একদম মেডিকেলের পর শুরু হবে। ইংরেজিও মেডিকেলের পর শুরু হবে। তার মানে কি, মেডিকেলের আগে বায়োলজি আর কেমিস্ট্রির তোমার হলো যে 60% কমপ্লিট হচ্ছে, আর মেডিকেলের পরে ইংরেজি, ফিজিক্স, ম্যাথ সব নতুন করে শুরু হবে। পাশাপাশি কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম, পাশাপাশি হলো যে অর্গানিক কেমিস্ট্রিটা ইয়ার পরে শুরু হবে। ওকে, চলো আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যেই প্রশ্নটা করছে কি, সেটা হলো কি, সেটা বলতেছে কি মডুলাস নির্ণয় করতে। এটার মডুলাস বের করার জন্য আমরা কি জানি, আর ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া, √(x² + y²। তার মানে x মানে কি, বাস্তব পার্টের মান। বাস্তব পার্টের মানটা কত আছে দেখো তো, √3² আর কাল্পনিক পার্টটা আছে কত বলতো ভাইয়া, i এর সহগ আছে কত, -1। তার মানে +(-1)² তার মানে কত হবে, 3 + 1 মানে কত হবে, √4 মানে হলো কত, 2। 2 হলো অ্যান্সার। এরপর বলছে যে এই যে 4 + 3i এই জটিল সংখ্যাটার মডুলাস নির্ণয় করো। তা আমাদের রুলসটা কি, রুলসটা কিন্তু ওই একই। তার মানে কি, r = √(x² + y²। x মানে কি, বাস্তব পার্টের মান, সেটা কত, 4²। আর কাল্পনিক পার্টের মান কত আছে বলো তো ভাইয়া, কাল্পনিক পার্টের সহগের মান কত আছে, 3²। তার মানে এটা হচ্ছে কত বলো তো ভাইয়া, 16 + 9 তার মানে হচ্ছে কত, √25 মানে হচ্ছে কত বলো তো ভাইয়া, 5। তার মানে হচ্ছে কত, 5। তো এখানে যেহেতু তোমার হলো যে সব আর্গুমেন্ট সহ দিচ্ছে, যার কারণে আর এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া, এটার বলছে আর্গুমেন্টটা নির্ণয় করতে। আর্গুমেন্ট নির্ণয়ের জন্য আমরা কি জানি বলো তো ভাইয়া, আমরা 4টা চতুর্ভাগ জানি। মুখ্যের জন্য 4টা চতুর্ভাগের মান বের করলে গৌণর মান ইজিলি বের হয়ে যায়। 4টা চতুর্ভাগের ক্ষেত্রে কি কি একটু আমি বলছিলাম মনে রাখার জন্য। প্রথম চতুর্ভাগের জন্য কি মনে রাখতে বলছিলাম, থিটার ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, tan ইনভার্স y/x। থিটার ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স y/x। তারপরে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, থিটার ইকুয়াল টু আমি কি শিখেছিলাম বলতো ভাইয়া, পাই মাইনাস tan ইনভার্স y/x শিখাইছিলাম কিনা, মনে আছে কয়জনের একটু জানাইও। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, থিটার ইকুয়াল টু কি হবে, -পাই প্লাস tan ইনভার্স y/x, -পাই প্লাস tan ইনভার্স y/x। দেখো এইটার উল্টা কাহিনী, এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, দেখো 2 আর 3 একে অপরের উল্টা, আর 1 আর 4 দেখবে একে অপরের উল্টা। দেখো মনে রাখা কিন্তু খুব কঠিন কাজ না, শুধু এখান থেকে একটা জিনিস খুবই ইম্পর্টেন্টের সাথে মনে রাখবা, সেটা কি, এই এক্স ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ নিবা। এক্স ওয়াই এর মান অলওয়েজ কি নিবা, এক্স ওয়াই এর মান অলওয়েজ পজিটিভ, এক্স ওয়াই এর মান কি, অলওয়েজ পজিটিভ নিবা। ওকে ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এখন দেখো, যদি ধরো এটার ক্ষেত্রে তোমার মুখ্য মান আসছে, থিটার মান আসছে 30 ডিগ্রি মুখ্য, তাহলে গৌণের মান কত হবে, মনে রাখবা মুখ্যের জন্য যেই চিহ্ন হবে গৌণ হবে তার উল্টা চিহ্ন, তার মানে মাইনাস হবে। মনে রাখবা এখানে 30 ডিগ্রি চলে গেলে 360 হতে আর কত ডিগ্রি লাগে, 330। তার মানে এটা হবে কত, 330 ডিগ্রি। মনে রাখবে এই যে মুখ্য আর গৌণের যোগফল, চিহ্ন বাদে যোগফল হতে হবে 360। ধরো তোমার দ্বিতীয় চতুর্ভাগের জন্য আসছে মুখ্যর মান -180, কত আসছে, -180। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তাহলে তোমার জন্য এটা গৌণমান কি হবে, প্লাস 360 হতে লাগে কত, আরো 180 লাগে, তার মানে আরো 180। একটা অপরটার উল্টা হবে, মুখ্য যদি চিহ্ন প্লাস হয় গৌণ হবে মাইনাস, মুখ্য যদি চিহ্ন মাইনাস হয় গৌণ হবে প্লাস, আর যোগফল হইতে হবে দুইটার মিলিয়ে 360। আশা করি বুঝতে পারছো।
তার মানে তুমি যখন পরীক্ষা প্রশ্ন আসবে আগে তুমি দেখবা যে মুখ্য মান আছে কিনা, যদি থাকে তাহলে ওইটাই অ্যান্সার, না থাকলে গৌণটা অপশন চেক করবা। ঠিক আছে, চলো এখানে দেখি কি বলছে। এখানে বলছে যে থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? এই যে দেখো এটা কোন চতুর্ভাগে আছে, আগে দেখো চতুর্ভাগটা। বলছে 1, এইদিকে 1 আর i, তার মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। তার মানে কি হবে আমরা জানি যে tan ইনভার্স ওই প্রথম চতুর্ভাগ y/x। y এর মান কত আছে? y এর মান আছে 1, x এর মান আছে কত? 1, তার মানে π/4। এই যে বুঝছো, যে অন্য যদি মান থাকতো তাও আশা করি পারতা। যদি এটা হইতো এমন -1 + i, যদি হইতো কত -1 + i, তখন কি করতা? বা -1 - i থাকতো, তখন কি করতা? -1 + i মানে কি, কোন চতুর্ভাগ দেখো তো? এই যে -1 + i দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে কি হইতো বলতো? থিটার ইকুয়াল টু হইতো কত? π - tan ইনভার্স y/x। কি বলছি? সব মান নেওয়া লাগবে পজিটিভ, তার মানে 1 1, তার মানে এটা হচ্ছে কত? π - π/4, তার মানে 3π/4। এটা হলো মুখ্য মান। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, এবার আসো, এবার আমরা যে জিনিসটা দেখবো, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস দেখবো তোমাদেরকে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু আসো। ওকে ওকে ওকে, একটু আসো। ওকে, একটা মিনিট একটু চেক করি, ভিডিওটা মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে আরেকটা। ওকে, এখানে ছিলাম আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, বর্গমূলের ক্ষেত্রে আসলে কি করবা? দেখো, বর্গমূলের জন্য কয়েক ধরন আছে। বর্গমূল বের করার জন্য মানে তোমার হলো কি আছে, অনেকগুলা পদ্ধতি আছে। পদ্ধতিগুলা কি কি আমি একটু বলি তোমাকে। দুইটা পদ্ধতি মেইনলি। প্রথম পদ্ধতিটা হবে কি, তুমি আগে দেখবো অপশন টেস্ট। কি করবা? অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করার জন্য দুইটা টেস্ট শিখাচ্ছি, অপশন টেস্ট। তার মধ্যে 1 নাম্বার টেস্টটা হবে কি, তুমি দেখবা যে কোথায় কোথায় প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস চেক। যেগুলোতে প্লাস মাইনাস থাকবে না সেগুলো আগে থেকে বাদ। এরপর দেখবা যে এখানে কাল্পনিক পার্টের আগে কি চিহ্ন আছে, কাল্পনিক পার্টের আগে চিহ্ন। তুমি মনে রাখবা যে বর্গমূলের উত্তরের ক্ষেত্রে প্রশ্নের মধ্যে কাল্পনিক পার্টের আগে যেই চিহ্ন থাকবে, অ্যান্সারও কাল্পনিক পার্টের আগে ওই সেম চিহ্নটাই আসবে। তার মানে কাল্পনিক পার্টের চিহ্ন চেক, পার্টের চিহ্ন চেক। এখন খেয়াল করে দেখো, এই বর্গমূলটা, এটার ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া? কাল্পনিক পার্ট আছে কোনটা? এরা দুইজন আছে, এদের মধ্যে কাল্পনিক পার্টের আগে কি চিহ্ন ছিল? মাইনাস, এখানে আছে কি প্লাস, তার মানে এটা উত্তর না, এটা উত্তর। দেখো, তার মানে তুমি দেখেই বলে দিতে পারতেছো যে কিভাবে উত্তর বলা যাবে। ধরলাম এইখানের মধ্যে সবগুলোর মধ্যে প্লাস মাইনাস চিহ্ন আছে, বা অথবা ধরলাম যে এইখানের মধ্যে আছে 2, দেখো ধরলাম এইখানের মধ্যে আছে কি 2 - 3i, আর এখানের মধ্যে আছে 1 - 3i। এখন দুইটার মধ্যে কি আছে দেখো তো, মাইনাসই আছে। এখন কি করবা? স্টেপ 2 আসো, অপশন চেকের ক্ষেত্রে বর্গ করে দিবা। অপশনকে বর্গ করা, কি করা? অপশনকে বর্গ করা, অপশনকে বর্গ করবা। মানে ধরো বর্গ করো, ধরো তোমার কি হয়েছে, ধরো তোমার এইখানের মধ্যে এইটা আছে, তুমি বর্গ করে যদি দেখো উপরেরটা চলে আসছে, তাহলে এটা উত্তর। যেমন ধরো এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলে কি হবে? প্লাস মাইনাস চলে যাবে, a - b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাই কিনা বলো তো ভাইয়া? দেখো কি আসতেছে 1, এখানে আসতেছে -6i, আর এখানে আসতেছে কত 9i স্কয়ার, মানে কত -9। তার মানে কি -8 - 6i। দেখো এটা আর এটা মিলে গেছে, তার মানে এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পারছো কিভাবে বর্গ করবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কিভাবে বর্গ করবে। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তার মানে কি, অপশনকে বর্গ করলে তুমি এটা পেয়ে যাবা। এইটা যদি এখন ধরো 4টা অপশন আছে, এখন 4টা অপশনকে চাইলে তুমি বর্গ করে করে চেক করতে পারো। আরেকটা পদ্ধতি শিখাই দিচ্ছি, আরেকটা পদ্ধতি লেখো, শর্টকাট। কি লিখবা? শর্টকাট। এগুলোর বাইরেও কিভাবে শর্টকাট হলো বর্গমূলের ক্ষেত্রে। বর্গমূলের ক্ষেত্রে কি করবা বলো তো ভাইয়া? প্লাস মাইনাস 1/√2 √r + x চিহ্ন √r - x √r - x হবে i। এটা কি? এটা হলো তোমার বর্গমূলের ক্ষেত্রে সূত্র। তার মানে প্লাস মাইনাস 1/√2 আছে, আর এর মান কি? আর এর মান হলো মডুলাস। এক্সটা কি? বাস্তব পার্টের মান। চিহ্ন হবে কাল্পনিক পার্টের আগে এখানে যে চিহ্ন ছিল এখানেও সেম চিহ্ন হবে। আর মানে কি? মডুলাস। আর এক্স মানে কি বলো তো ভাইয়া? বাস্তব পার্টের মান। এটা বসায় দিলে এখানে হয়ে যাবে। তার মানে তুমি চাইলে যেই কোনো ভাবে, যেমন ধরো এই অপশনটার কথা চিন্তা করো, 2i এর বর্গমূল কোনটি বলছে। এখানের মধ্যে দেখো এইটার আগেও প্লাস মাইনাস নাই, এটার আগেও নাই, এটার আগেও নাই। তুমি দেখে বুঝতে পারছো এটাই হলো উত্তর। বুঝছো বিষয়টা কিভাবে করবা? এরপরে আসো, এইখানে আসো, দেখো
এই ম্যাথের মধ্যে দেখো 9 প্লাস 14i এর বর্গমূল কত জিজ্ঞাসা করতেছে তোমাকে। এখন তুমি দেখছো এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, কিন্তু তুমি জানো যে এতগুলা যদি প্লাস মাইনাস থাকে তুমি আবার এটাও জানো যে তোমার কি হবে বলো তো ভাইয়া, চিহ্ন চেক করবা, এটার আগে কি চিহ্ন ছিল প্লাস, তাহলে এখানে কি থাকতে হবে প্লাসই থাকতে হবে। তুমি দেখলে এখানেও প্লাস, এখানে শুধু বাদ, এখানেও প্লাস, এখানেও প্লাস। এখন তুমি কি করবা, এখন তোমার হাতে দুইটা অপশন আছে, একটা হলো হয় তুমি অপশনকে বর্গ করে চেক করবা, এখন তুমি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলোকে বর্গ করে করে চেক করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, নাকি তুমি এইভাবে ডিরেক্ট এটা করবা বা এইটা সূত্র দিয়ে, যেমন এটা সূত্র কি ছিল প্লাস মাইনাস 1/√2, আগে আর এর মানটা মডুলাসের মানটা বের করি, 9 স্কয়ার প্লাস কি হবে বলো তো ভাইয়া 14 স্কয়ার মানে কত বলো তো ভাইয়া, 14 স্কয়ার মানে 1600, আর আর এখানে আসছে কত 81, তার মানে কত হয়েছে 1681, 1681 মানে কত বলো তো ভাইয়া, মনে হয় 41 এর কাছাকাছি, তার মানে কি 41 হলো 1681 এর মান। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখন যদি 41 হয় তাহলে তুমি কি করবা বলো তো ভাইয়া, এখান থেকে কি হবে, এখান থেকে হবে যে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এক্স, এক্স এর মান কত, এক্স এর মান আছে কত, এক্স এর মান আছে 9, চিহ্ন আছে কত প্লাস রুট ওভার আর মাইনাস এক্স ইন্টু কত আই। এবার দেখো ভাইয়া আরটা কত ছিল, আরটা একটু আগে বের করছিল 41, তার মানে রুট ওভার 41 প্লাস 9 প্লাস রুট ওভার 41 মাইনাস 9 ইন্টু আই, তার মানে এখানে হচ্ছে কত প্লাস মাইনাস 1/√2 50 মানে কত হবে 5√2, আর এখানে হচ্ছে কত প্লাস কত হয় 41 থেকে 32 মানে কত হবে বলো তো ভাইয়া 4√2 ইন্টু আই। √2 কমন নিলে এই √2 চলে গেছে, তাহলে থাকতেছি প্লাস মাইনাস 5 প্লাস 4i, প্লাস মাইনাস 5 প্লাস 4i কোথায় আছে, এই যে প্লাস মাইনাস 5 প্লাস 4i। আশা করি বুঝতে পারছো, আর বর্গ করলে ওই যে সেম ভাবে এটাই অপশনে দেখতে যে বর্গ করলে পেয়ে গেছো। আশা করি বুঝতে পারছো প্রসিডিউরটা কিরকম, ঠিক আছে। এবার আসো ভাইয়া, বলতেছে যে ওমেগার খেলাতে আসো, এবার বলতেছি কি একটু আসো এখানে একটু ভুল করছে ওরা, কোশ্চেন একটু তুলতে ভুল করছে বুঝছো। ওকে, কোশ্চেন করছে কি, কোশ্চেন করছে যে একটা জটিল ঘনমূল একটা মূল ওমেগা হলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত, হোয়াট। সবসময় মনে রাখবে এখানে দুইটা জিনিস, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0, আর একটা জিনিস মনে রাখবা ওমেগা 3n ইকুয়াল টু কত 1, এই দুইটা জিনিস মনে রাখবা। মানে এখানে মধ্যে মনে রাখবা তিনটা জিনিস, যখন ওমেগার পাওয়ার তিনটা কি থাকবে বলতো ভাইয়া, পাশাপাশি ক্রমিক আকারে থাকবে। ধরো ওমেগার পাওয়ার 9 10 11 আছে, মানে ওমেগা 9 ওমেগা 10 ওমেগা 11, অ্যান্সার হবে 0। এরকম তিনটা ক্রমিক সংখ্যা পাশাপাশি থাকলে অ্যান্সার কত হবে 0। আরেকটা জিনিস মনে রাখবা, 3 এর গুণিতক আকারে যদি থাকে, ধরো ওমেগা আছে কত 12, 12 কি 3 এর গুণিতক, তার মানে মান হবে কত 1, আছে কত 15, তার মানে কত হবে মান কত হবে 1। যদি এরকম ধরো আছে ওমেগা 17, ওমেগা আছে কত 17, তাহলে কি করবো বলো তো ভাইয়া 15 দিয়ে ভাঙাবা আর ওমেগা স্কয়ার, তার মানে এটার মান তো 1ই, 1 ইন্টু ওমেগা স্কয়ার মানে হলো ওমেগা স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন ধরো এরকম মান দিল যে তোমার অনেক বড় মান দিল 302, বা ধরো 400, ধরো এরকম দিল 4499 987 এরকম একটা মান দিল, তখন তুমি কি করবা লাস্টের দুইটা নিবা, দুইটা ডিজিট নিয়ে কি করবা 3 দিয়ে ভাগ করবা 87 কে, 3 দিয়ে ভাগ করলে কি হবে 3 দুগুণে 6 27, 3 নং কত 27, তাহলে থাকতেছে কত 0। এইটা যেটা থাকবে ভাগশেষ সেটাই হবে কি ওমেগার পাওয়ার। যদি এখানে থাকতো 1 তাহলে হয়তো ওমেগা 1, তার মানে অ্যান্সার ওমেগা 1, তার মানে এইটার মান কত এখন হচ্ছে কত, এটার মান ওমেগা 0 মান কত হলো 1। বুঝতে পারছো, তার মানে দুইটা লাস্টের দুইটা ডিজিট নিয়ে তুমি কি করবা 3 দিয়ে ভাগ করে দিবা, আর আই এর কনসেপ্টটা আসলে দেখবে 4 দিয়ে ভাগ করবো। আশা করি বুঝাতে পারছে, আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ওকে চলো এবার দেখো এখানে কি বলছে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হবে বলো তো -1 হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার 0 হলে এটা হবে -1। এখন বলছে ওমেগা, সবসময় মনে রাখো ওমেগার একটা মান আছে, ওমেগার মানটা কত -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কয়ারের মান হলো কত -1 মাইনাস √3i/2। তাহলে এখানে খেয়াল করে দেখো এটা কি এটা কি এটা কি এটা কি হলো, এটা কি হয় যদি এইটা ধরো ওমেগা বলে তাহলে এটা কি হবে, সবসময় মনে রাখবা যে একটা অপরটার অনুবন্ধী থাকবে, ওমেগা একটা হলে একটা হবে ওমেগা স্কয়ার, তার মানে এইটা এটার অনুবন্ধী হলে তার মানে এটা কি হবে, এটা হলো ওমেগা স্কয়ার। মনে রাখবা এগুলা, ঠিক আছে। প্রতিটা বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি মনে রাখবা, প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল থাকবে কয়টা 3টা, যেমন 1 এর আমাদের ঘনমূল থাকে কয়টা 3টা, 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। ঠিক তেমনি প্রত্যেকটা বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি 3টি।
এবার আসো এরকম ম্যাথগুলো আসলে কি করবা, তুমি সবসময় কি যেটা করবা কি ওমেগার পাওয়ার যারা 3-এর বেশি আছে তাদেরকে 3-এর নিচে নামাবা। যেমন ধরো এই যে দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা আছে ওমেগা 4, যেটাকে লেখা যায় ওমেগা। কিভাবে লেখা যায়? ওমেগা 4 কে এইভাবে ভাঙানো যায়, ওমেগা 3 ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। আর এখানে কি হবে 1 মাইনাস ওমেগা 4 মানে একটু আগে ওমেগা দেখাইলাম, আর ওমেগা 8 মানে কত? ওমেগা 8 মানে ওমেগা 6, মানে 3-এর গুণিতক এখানে ভাঙালাম মানে ওমেগা 6, তার মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। তার মানে এটা কত লেখা যায়? ওমেগা 8 মানে কত? ওমেগা স্কোয়ার। আর ওমেগা 16 কত? ওমেগা 16 হলো কত? ওমেগা 16 কে এইভাবে লেখা যায় ওমেগা 15 ইন্টু ওমেগা, তার মানে কত হবে? 1 ইন্টু ওমেগা, তার মানে ওমেগা। ওকে, তাহলে সবসময় মনে রাখবা যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? অ্যান্সার 0। তার মানে সবসময় মনে রাখবে এরকম তিনটা জিনিস কি আছে বলো তো ভাইয়া? তিনটা জিনিসের আগে প্লাস আছে, তার মানে প্লাস গুলাকে সবসময় এক সাইডে রাখবা। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ারকে রাখলে ওই পাশে কি চলে যাবে? মাইনাস ওমেগা। তার মানে 1 প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে তুমি কি বসাইতে পারো? মাইনাস ওমেগা। আর আগে থেকে আছে কি? মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগাকে এক সাইডে রাখলে ওই পাশে চলে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। সবসময় প্লাস গুলাকে নিয়ে হিসাব করবা। মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগা স্কোয়ারের আগে একটু আগে দেখাইলাম মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগার আগে মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে এখানে আসতেছে কত? এটা আসতেছে মাইনাস 2 ওমেগা। এটা আসতেছে কত? মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এটা আসতেছে কত? মাইনাস 2 ওমেগা। এটা আসতেছে কত? মাইনাস 2 ওমেগা স্কোয়ার। তাহলে হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, তার মানে 16 আসলো। তার মানে ওমেগা, ওমেগা কিউব, মানে ওমেগা কিউবের মান কত? 1। ওমেগা ইন্টু ওমেগা কিউব মান কত হলো? 1, তার মানে 16। অ্যান্সার কত? অ্যান্সার হলো 16। আশা করি বুঝাতে পারছি। ওকে, এবার আসো এইটা, এটা কি বলতো ভাইয়া? একটু আগে শিখাইলাম ওমেগার মান যদি কি হয় -1 প্লাস √3i/2, সেটা ওমেগা। তার মানে এটা কি হবে? এটা হবে ওমেগা স্কোয়ার, -1 মাইনাস √3i/2, তার মানে ওমেগা স্কোয়ার। এক্স এর মান কত? ওমেগা স্কোয়ার। আর পাওয়ার কত আছে? 18, তার মানে হবে কত? ওমেগা 36। ওমেগা 36 মানে কত? ওমেগা 3 12 36 যেহেতু, তার মানে কি হবে বলতো ভাইয়া? 3-এর গুণিতক মান কত হবে? 1। ঠিক আছে ভাইয়া, আনসার কত? 1। অথবা তুমি 3 দিয়ে ভাগ করে চেক করতে পারতা। 3, যারা একটু কনফিউশনে থাকবা এরকম ভাগ করে দিবা। 3 কে 3, 3 দুগুণে 6 মানে 36, মানে থাকে 0। ওই ওমেগা 0 মান কত? 1। ওকে ওকে, এবার দেখো ভাইয়া, কোনো মনে রাখবা যে কোনো মূল যদি জটিল হয় তার অপর মূলটা কি হবে বলো তো ভাইয়া? অবশ্যই অনুবন্ধী হবে। এখন জটিল মূলের ক্ষেত্রে কি মনে রাখবা? a মাইনাস আইবি, কাল্পনিক পাঠের আগে যে চিহ্ন থাকবে অনুবন্ধীতে ঠিক সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র। তাহলে দেখো a মাইনাস আইবি আছে, অপর মূলটা কি হবে? a প্লাস আইবি। বলছে 3i প্লাস 2 এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটা হবে বলো তো? আমি একটু আগে কি বলছি? কাল্পনিক পাঠের আগে চিহ্ন চেঞ্জ হবে। তার মানে কি হবে? -3i প্লাস 2, কাল্পনিক পাঠের আগে চিহ্ন আছে প্লাস, -3i প্লাস 2, এই যে দেখো এই অপশনটা। বুঝতে পারছো? এরপরে আসো ভাইয়া, এগুলো একটু বহুপদীতে শেখানো লাগবে, কারণ এগুলো একটু এক্সট্রা কোশ্চেন আসছে। দ্বিঘাতের সমীকরণ, এগুলো বহুপদীর প্রশ্ন। ওকে, আসো এবার আসো আমরা কোথায় আসছে? আমরা আই আই মানে কি বলো তো ভাইয়া? আই এর কনসেপ্টে আসছে। আই এর কনসেপ্টটা কি বলো তো ভাইয়া? আই এর কনসেপ্টের মধ্যে মনে রাখবা যে i⁴n ইকুয়াল টু হলো 1, মানে 4-এর গুণিতক। একটু আগে ওমেগার ক্ষেত্রে কিসের গুণিতক দেখছি? 3-এর গুণিতক। আর আয়ের ক্ষেত্রে 4-এর গুণিতক। আরেকটা জিনিস এখানে মনে রাখবা, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴ ইকুয়াল টু হলো 0। তার মানে তুমি এটা মনে রাখবা যে i এর যখন 4টা কি ক্রমিক সংখ্যা পাশাপাশি থাকবে, যোগফল কত হবে? 0 হবে। এখন আসো ভাইয়া, এখানের মধ্যে আছে কত? এখানের মধ্যে বলতেছে যে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব, এগুলো সব ভার্সিটিতে আসা প্রশ্ন, প্লাস ডট 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 প্লাস i⁻23। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এখানে মোট আছে কয়টা পার্ট? 23টা আছে, তাই না? 1 থেকে 23 অব্দি আছে 23টা। তার মানে আমি বললাম প্রত্যেকটা 4টা, প্রত্যেক পাশাপাশি 4টা কি থাকবে বলো তো ভাইয়া? যোগফল হবে 0। তার মানে এখানে এই যে দেখো, এই 4টার জন্য যোগফল 0, 4, 8 0, 12 0, 16 0, 20 0। আর থাকে কি? i21 থাকে, i22 থাকে, আর থাকে কি? i23, তাই কিনা বলো তো ভাইয়া? তার মানে সবগুলো 0, আর i21 এর মান বের করবা, i22 এর মান বের করবা, আর i23 এর মান বের করবা। চলো i21 মানে কি বলো তো ভাইয়া? এখান থেকে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে। i এর মান কত আমরা জানি? √-1, i স্কয়ার মান কত জানি আমরা? -1, i কিউবের মান আমরা কত জানি বলো তো ভাইয়া? -1 ইন্টু i। দেখো i কিউবকে কি লেখা যাবে? i স্কয়ার ইন্টু i, তার মানে -1 ইন্টু i, তার মানে কত লেখা যায়? -i। আর i⁴ কে কি লেখা যায়? i স্কয়ার ইন্টু i স্কয়ার, -1 ইন্টু -1 মানে 1।
তার মানে কি আই এর মান জানে, আই স্কোয়ার মান জানে, আই কিউব এর মান জানে, আই টু দি পাওয়ার 4 এর মান জানে। তাহলে ওইটাই এখন করব। দেখো আই এর 21 এর মান কত বলো তো ভাইয়া? আই 21 মানে কি? আই কি 4 এর গুণিতক আকারে ভাঙানো যায় 20 ইনটু আই, তাই কি না বলো তো ভাইয়া? এই যে তাই কি না বলো তো ভাইয়া? এরকম। তার মানে কি এখানে আমাদের 4 ইয়া কি হবে? আই। আর এখানে কি হবে? 20 তো চলেই গেছে, তার মানে 2 থাকে। তার মানে কত হবে? এই যে আই স্কয়ার, আর এখানে থাকবে আই কিউব। তার মানে কি আই স্কয়ার মান কত? -1, আই কিউবের মান -আই। তার মানে এটা কাটাকাটি, তার মানে অ্যান্সার হবে -1। অ্যান্সার হলো -1। আশা করি বুঝতে পারছো। তো আমি তো হয়তো বা ডিটেলস করাতে গিয়ে এত টাইম লাগছে, বাট এইভাবে নর্মালি এত টাইম লাগার কথা না। ঠিক আছে, এত নর্মালি টাইম লাগার কথা না। ওকে আসো, এবার আসো। আই স্কয়ার মান যদি -1 হয়, এটার মান বের করতে বলছে। এটা কি আছে? আই ইনভার্স 1 মাইনাস আই 2/i প্লাস আই। তাহলে খেয়াল করে দেখো, এটাকে লেখা যায় 1/i মাইনাস আই, আর এটাকে লেখা যায় 2/i প্লাস আই। তাহলে এখান থেকে কি হবে দেখো তো? এখান থেকে হবে আই 1 মাইনাস আই স্কয়ার, 1 মাইনাস আই স্কয়ার, আর এখান থেকে কি হবে? আই কি হবে? 2 প্লাস আই স্কয়ার, 2 প্লাস আই স্কয়ার। আই স্কয়ার মান কত? -1, মাইনাসে মাইনাসে কত? +2। আর এখানে কি হবে? আই স্কয়ার মান কত? -1, তার মানে 1। তার মানে আই কাটাকাটি, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হলো 2। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমরা কি করছি? লসাগু করে কাটাকাটি করে হিসাব করছি। ওকে, এটা বলছে আই টু দি পাওয়ার 4n। দেখো আই টু দি পাওয়ার 4n মাইনাস 4। তো নিয়মটা তো তোমরা জানো হয়তো বা, আই টু দি পাওয়ার 4n আর ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 4 লেখা যায় না বলো তো ভাইয়া? এরকম পাওয়ার থাকলে সেটাকে ভাগ আকারে লেখা যায়। তাহলে তুমি জানো যে 4 এর গুণিতকের মান কত হবে? 1, আর এটা মান 1, কাটাকাটি করলে ওই অ্যান্সার হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন একটা অয়লার ফর্মুলা দেখাচ্ছি। অয়লার সাহেব কি বলছিল মনে রাখবা, যে অয়লার সাহেব বলছিল যে ই আই এক্স এটা কি হবে বলো তো ভাইয়া? cos x প্লাস আই সাইন এক্স। আর আর যদি ই মাইনাস আই এক্স হতো cos x প্লাস মাইনাস আই সাইন এক্স। তার মানে কি এটা কি একটা ডিরেক্ট সূত্র। আর আসো এবার এইটাতে আসো, দেখি এই ম্যাথটা আমাদের জন্য কি বলছে। এগুলো কি এক্সট্রা ম্যাথ? হ্যাঁ, এগুলো এক্সট্রা ম্যাথ। ওকে দেখো, তাহলে এখানে কি আসছে দেখো তো? এ ইকুয়াল টু বলতেছে -1 মাইনাস √3i। দেখো তো √3 আছে আর ভিতরে -1 আছে, তার মানে ওটা পরিবর্তে -1 √1 পরিবর্তে আই লিখছি, ডিভাইডেড বাই 2। তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এইটা যদি হয়, তুমি আমাকে বলো ভাইয়া, একটু সুন্দর করে চিন্তা করে বলো, এটা যদি হয়, এটা কি তোমার কারোর সাথে পরিচিত পরিচিত মান মনে হচ্ছে কিনা? -1 মাইনাস √3i/2, এটা মানে কত বলো তো ভাইয়া? এটা মানে হলো তোমার হলো কত? ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা স্কয়ার বসাই দাও, ওমেগা স্কয়ার 50 প্লাস ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা 100। ওমেগা 100 কে এইভাবে লেখা যায় কিনা বলো তো? এই যে বললাম না, এইভাবে ভাঙাবা 100, 3 33 99 থাকে কত? 1। এই যে ওমেগার পাওয়ার 1। তার মানে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান -1। এই যে -1 হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আসো, বলতেছে √/-4। মনে রাখবা, এটাকে তুমি চাইলেও এইভাবে মাইনাস মাইনাসে প্লাস বানাই দিতে পারবে না, কারণ এটা হলো একটা কাল্পনিক পার্ট, এটা হলো আরেকটা কাল্পনিক পার্ট। তার মানে এটার পরিবর্তে লেখা যায় কি? 2i। √/4 এর পরিবর্তে লেখা যায় 2, আর √/-1 এর পরিবর্তে লেখা যায় i। এটার পরিবর্তে লেখা যায় i, তার মানে হয়ে গেছে কি? 2i স্কয়ার। তার মানে i স্কয়ার মান কত? -1 মানে -2। -2 হলো অ্যান্সার। এখানেও সেম, এটা কি হবে? 4i ইন্টু i মানে কত? 4i স্কয়ার মানে -4। -4 হলো অ্যান্সার। ওকে, এই হলো আমাদের ক্লাস। আশা করি এই চ্যাপ্টারটা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। বেশিক্ষণ লাগে নাই, অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি সবগুলো টপিকে কনসেপ্টগুলো মাধ্যমে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করে দেওয়ার জন্য। এইগুলো প্র্যাকটিস করলে তুমি সব ভার্সিটি ইনশাআল্লাহ ম্যাক্সিমাম মার্কই কমন আসবে। আর আমাদের টপ 50 টপিকের ক্লাস তো করছই হয়তো বা, ওইটাতে তো অন্য কোশ্চেন সলভ করাইছে, আর এখানে একটু ভিন্নধর্মী কোশ্চেন সলভ করাইছে, যাতে একটু ভ্যারাইটি থাকে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। এখানে সব টপিক কভার করা লাগে, আর টপ 50-তে ধরো সব টপিক আসে না, বুঝতে পারছো? কিন্তু এখানে আমাকে সব টপিকে পুরো চ্যাপ্টারে সবকিছু ওভারভিউ দেওয়া লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের ভার্সিটি ম্যাথ প্রস্তুতির জন্য অল্প সময়ে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রিভিশন। আমি যা করাবো তাই তোমার পরীক্ষা আসবে, কারণ আমি এই রিভিশন ক্লাসগুলো এমনভাবে তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি যাতে তোমার এই রিভিশন ক্লাসগুলো আমার সাথে তোমরা শুধু রিভিশন দাও, সকল টপিকের এমসিকিউগুলো যেন কমপ্লিট হয়। টপিক অনুযায়ী আলোচনা তো আমরা টপ 50 টপিকে করছি, তার জন্য এখন আমরা শুধু রিভিশন দিই, শুধু এমসিকিউগুলো নিয়ে রিভিশন দিতে থাকি চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ, যাতে তোমার এই চ্যাপ্টার সম্বন্ধে একটা ভালো আইডিয়া হয়ে যায়,
পাশাপাশি তো তুমি তো একটা ভালো কি করলা বলো তো, টপ 50 টপিক থেকেও ভালো মতো সবকিছু ক্লিয়ার হয়ে গেছো। চলো আমরা শুরু করি তাহলে, যেহেতু এমসিকিউ রিভিশন বলছে। প্রথম যেই জিনিসটা দেখো, বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার সেহেতু আমাদেরকে কি করতে হবে, একদম প্রথম যে জিনিসটা আসবে সেটা কি, এই যে দেখো, ওকে, এই যে দেখো, এই যে এটা আসছে তাই না, এই যে আসো প্রথম প্রশ্নটা কি বলতেছে, বলতেছে যে টেন ইনভার্স 1/√3 আর টেন ইনভার্স √3 মান কত। এই ম্যাথগুলা করার ক্ষেত্রে তোমরা দেখো, প্রথমত আমরা দুই ধরনের সূত্র জানি। কি কি সূত্র জানি দেখো তো, আমরা সূত্র জানি যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি জানি বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি জানি বলো তো ভাইয়া, 1 - x। তাই কিনা, তাই। এর একটা সূত্র জানি আমরা, কি সূত্র জানি খেয়াল করে দেখো তো, টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 + xy। এই দুইটা আমরা কি জানি বলো তো, সূত্র জানি। তাহলে এই দুইটা যদি আমরা সূত্র জানি, তাহলে তোমরা আমাকে বলো ভাই এখান থেকে কোন সূত্রটা হবে, মানে অবশ্যই প্রথম সূত্রটা। কিন্তু তুমি সূত্রে যাওয়ার আগে সবসময় দেখবা যে এইখানের মধ্যে যে মানগুলো আছে, এই মানগুলো তোমার পরিচিত মান কিনা। পরিচিত মান বলতে গেলে যে মানগুলো আমরা মুখস্থ রাখি, যে 10 কত ডিগ্রি মান, 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, এই মানগুলো কি করি আমরা মুখস্থ রাখি। তাহলে তুমি দেখবা যে এই মানগুলো তোমার পরিচিত মান কিনা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে টেন ইনভার্স 1/√3, মানে এটা একটা পরিচিত মান। কত ডিগ্রি মান বলো তো ভাইয়া, 30 ডিগ্রির মান হলো 1/√3। আবার দেখো √3 মানটাও কি মান, পরিচিত মান, 60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি মান, 60 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া, 90 ডিগ্রি। তার মানে তুমি মনে রাখবা যে ভাইয়া এরকম যদি পরিচিত মান থাকে, তাহলে আর তুমি আর কষ্ট করে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্রে ভাঙাবা না অনেক টাইম নিয়ে। তোমাকে জাস্ট পরিচিত মানগুলো বসাই দিলে ম্যাথ শেষ। অ্যান্সার তাহলে কত, অ্যান্সার তাহলে π/2। এখানে কি অপশন ছিল না, এখানে মানে অপশন ছিল না। তার মানে বুঝতেই পারতেছো π/2 হলো অ্যান্সার। আর তুমি যদি এইটা দিয়ে করতে তাও π/2 আসতো, বাট এটা কি তোমরা তো অনেক 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 কি বলো ভাইয়া, স্মার্ট। তার কারণে তোমরা ওইটা দিয়ে করতে যাবা না, কিন্তু তোমরা এটা দিয়ে করতে পারো। ওকে, চলো এবার প্রশ্ন 2 আসি। টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড। এখন টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এতগুলো সূত্র আমি কখনো মনে রাখতে বলি না। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, তোমাকে কষ্ট করে একটু এই ধাপগুলো দিয়ে মনে রাখতে হবে। এখন আমি যদি সব শুধু শর্টকাটের উপরে তোমাদেরকে করাই দিই, তাহলে কি সমস্যা হবে জানো, পরীক্ষা হলে গিয়ে শর্টকাটগুলো মনে রাখার জন্য আর শর্টকাট খুঁজবা তোমরা। যার কারণে আমি মাঝে মাঝে কিছু জিনিস, ধরো একটা চ্যাপ্টারের মধ্যে আমি যদি একটু শর্টকাট কমাইতে পারি, ধরো এই চ্যাপ্টারটার মধ্যে আমার কাছে যেটা মনে হয় কি, সেটা হলো এই যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এই সূত্রটাই তুমি এখানে অ্যাপ্লাই করো। তাহলে তোমার কি হবে, হয়তোবা তুমি প্র্যাকটিস করতে করতে আপডেট হবা, বাট তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো, তুমি শর্টকাট যদি পরীক্ষা হলে গিয়ে এতগুলো শর্টকাট নিয়ে ভুলে যাও, তাহলে কি হবে। তার জন্য এই দুইটা সূত্র দিয়ে তুমি যাতে অনেক ম্যাথ করতে পারো, এইটাই আমি শিখাচ্ছি। তাহলে এখানে কি করতে হবে বলো তো, এই যে দুইটা পার্ট আছে, টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স 3, এটার জন্য করতে হবে কি, দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, তাই কিনা। প্লাস কি আছে, টেন ইনভার্স 4 আছে। আর কি আছে দেখো তো, এখান থেকে তাহলে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে টেন ইনভার্স কত থাকতেছে, 5/-5। তার মানে কাটাকাটি করলে থাকতেছে কত, -1 প্লাস থাকতেছে টেন ইনভার্স 4। খুব কি কঠিন হয়ে গেল, খুব কঠিন না। এবার দেখো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, আমি একটু আগে একসাথে সব করে নিই। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই কি হবে, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই হবে -1 প্লাস 4, 1 মাইনাস -1 ইন্টু 4। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে কি, টেন ইনভার্স কত হচ্ছে দেখো তো, টেন ইনভার্স হচ্ছে 3 আর -1 হচ্ছে প্লাস 4 আর একে কত হবে 5, ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে এই পাশে থিটার, দেখো এই পাশে আছে থিটার। তাহলে এই টেন ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটা কি হয়ে যাবে, টেন থিটার ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া, 3/5। অ্যান্সার কত তাহলে, 3/5। এই যে দেখো 3/5 কোথায়, এই যে দেখছো। আশা করি বুঝতে পারছো, মানে খুব যে কঠিন ম্যাথ এমন না, বাট সহজ। বাট একটু কি করছো বলো তো, দুইটা স্টেপ বেশি করছো, বাট ওই সূত্র দিয়ে শর্টকাট দিয়ে মনে রাখতে তোমাদের আরো শর্টকাটের প্রয়োজন হতে পারে। এবার আসো ভাইয়া টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এটা কি করবা, ওই যে সেম নিয়ম, টেন ইনভার্স এক্স, এটা করাই দিব না, এটা হলো SW 1 - x ইন্টু ওয়াই। ঠিক আছে ভাইয়া। আর এখানে আছে কি, সামনে আছে একটা টেন। মনে রাখবা টেন নর্মাল আর ইনভার্স কি হবে বলো তো, কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকতেছে কি, এটা থাকতেছে, তাহলে কি থাকতেছে 6, আর থাকতেছে কি 3 + 2, আর এখানে কি থাকতেছে 6, তাহলে থাকতেছে কি 6 - 1, তাহলে কি থাকতেছে 5/6, আরটা কি থাকতেছে 5/6। অ্যান্সার করলে কত হবে, 1 হবে। 1 হলো কারেক্ট অ্যান্সার। কঠিন কাজ, খুব কি কঠিন লাগলো বিষয়টা, তো ইজি না, আশা করি বুঝতে পারছো। এবার আসো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি বলো তো ভাইয়া, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, তাই কিনা। বলছে এই সূত্রটি কোন শর্তে বৈধ হবে,
কোন শর্তে বৈধ হবে একটু বোঝার চেষ্টা করবা। সবসময় মনে রাখবা যে তোমার এইখানের মধ্যে মানটাকে অলওয়েজ তোমাকে কি আনতে হবে, অলওয়েজ মানটাকে তুমি পজিটিভ আনবা, অলওয়েজ পজিটিভ হইলে শর্তটা বৈধ হবে। অলওয়েজ পজিটিভ আনবা কিভাবে, দেখো এক্স ওয়াই এর মান বলতেছে 1 এর চাইতে ছোট, তাহলে 1 এর চাইতে ছোট হওয়া মানে কি, এই জায়গার মধ্যে এক্স ওয়াই এর মানটা যদি 1 এর চাইতে ছোট হয়, এটা কখনো হবে 0.4, কখনো হবে 0.5, স্বাভাবিক বিষয় না? তাহলে সেটা কি মাইনাস করলে কি হবে, পজিটিভে আসবে। তার মানে আর এক্স ওয়াই এগুলো সবগুলো মান কি পজিটিভ মান। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া পুরো জিনিসটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে না? কিন্তু তুমি যদি ভাইয়া এটা তাহলে পজিটিভ আসলো, কিন্তু তুমি যদি এক্স ওয়াই এর মানটা বলো 1 এর চাইতে বড়, তাহলে কি হবে, 1 এর চাইতে বড় কত, 1.5, 2, এগুলো যদি বসাও 1 মাইনাস 1.5 তাহলে আসবে কত, -0.5। এবার তুমি বাকি সব মান যতই পজিটিভ হোক, একটা যখন -0.5 আসছে তার মানটা কি আসবে, মাইনাস আসবে। তুমি যদি 2 এর চেয়ে ছোট বলো, এখন 2 এর চেয়ে ছোট একটা আছে 0.5, আবার 2 এর চেয়ে ছোট আরেকটা আছে 1.5। যখন 0.5 বসাবা তখন আসে পজিটিভ, যখন 1.5 বসাবা তখন আসবে নেগেটিভ। কিন্তু আমি কি বলছিলাম, শুধুমাত্র অলওয়েজ পজিটিভ হলে সূত্রটা বৈধ হবে, যেহেতু মাইনাস আসছেই যেখানে, তার মানে এটাও বাদ, তার মানে এটাও বাদ। আর এটা বলছে 2 এর চাইতে বড়, 1 এর চাইতে বড়ই আমরা মানতে পারলাম না, আর 2 এর চাইতে বড় তো আরো আগে মানতে পারবো না। তাহলে অ্যান্সার কোনটা, এই নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা আরো একটা সুন্দর সূত্র শিখবো, যে সূত্রটা আমাদেরকে অনেক কাজে দিবে, ঠিক আছে? লেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর cos ইনভার্স কি হবে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই যে তিনটা সূত্র শিখলাম, এখানের মধ্যে তুমি আমাকে বলো ভাইয়া সাইন ইনভার্স এটা আছে, কজ ইনভার্স এটা আছে, এটা হলো 2 tan ইনভার্স x। তাহলে তুমি সাইন ইনভার্স এটাকে কি লিখতে পারবা, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে তুমি কি লিখতে পারবা, সূত্রের পরিবর্তে কি লিখতে পারবা, 2 tan ইনভার্স a মাইনাস কজ ইনভার্স, এটাকে তুমি কি লিখতে পারবা, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারবা, 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স b ইকুয়াল টু কি লিখতে পারবা, 2 tan ইনভার্স x। এবার দেখো 2টা কমন নাও, তাহলে কি আসতেছে, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল টু কি থাকতেছে, 2 tan ইনভার্স x। 2 কাটাকাটি, তাহলে থাকতেছে কি, থাকতেছে যেটা tan ইনভার্স, দেখো tan ইনভার্স a x মাইনাস y সূত্র কি, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, তাই কি না, 1 প্লাস xy, আর ইকুয়াল টু কি আসছে, tan ইনভার্স x আসছে। তাহলে এখানে কি হবে, x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস a। দেখো a মাইনাস b 1 প্লাস ab, আশা করি বুঝতে পারছো। এবার বলছে 2 tan ইনভার্স x এর মান কোনটা সমান, বলো তো ভাই এখানে কোন সূত্রটা হবে, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। cos ইনভার্স এইটা না, উপরে হবে 1 মাইনাস x স্কয়ার আর নিচে হবে 1 প্লাস x স্কয়ার, তার মানে এটা সত্য না। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস, দেখো মাইনাস সূত্র, তার মানে এটাও সত্য না। আর এটা সত্য, মানে a আর d হলো কারেক্ট অ্যান্সার। এবার আসো আমরা এখন আরেকটা জিনিস শিখাবো তোমাদেরকে, সেটা কি মনে রাখবে এই জিনিসটা, কয়েকটা জিনিস একসাথে লেখো, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হলো পাই বাই 2, ইকুয়াল টু কত, পাই বাই 2। আরেকটা জিনিস লেখো, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু হলো কত, ইকুয়াল টু হলো পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2। ওকে ওকে ওকে। আরেকটা কি আছে বলো তো ভাইয়া, sec ইনভার্স x প্লাস, ও আচ্ছা এটা কোথায় আসছে, শেরে বাংলা কৃষিতে আসছে, দেখো sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু হলো কত, পাই বাই 2। এগুলো দাগ দিয়ে রাখছে, মানে চিন্তা করা যায় পোলা পান যে কি করে। ওকে, তাহলে দেখো ভাইয়া এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা যে ভাইয়া এই যে মানগুলো আছে যখন এটা সমান হবে তখন তুমি বলতে পারবে পাই বাই 2। এখন তোমার আমার কথা নাও বিশ্বাস হতে পারে, এই জন্য আমি একটু টান দিয়ে লিখলাম। দেখো সাইন ইনভার্স তুমি যদি লেখো হাফ প্লাস কজ ইনভার্স হাফ, তুমি আমাকে বলো ভাইয়া সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি, কস কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি, অ্যান্সার কত হচ্ছে 90 ডিগ্রি। দেখছো তার মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে না ভাই এটা মানলাম না, আরেকটা ধরেন, তাহলে আমি ধরি সাইন ইনভার্স 0 প্লাস কজ ইনভার্স 0, তাহলে তুমি এটা কত বলবো বলো তো ভাইয়া, এখানে হলো 0 ডিগ্রি আর এখানে হলো 90 ডিগ্রি, যোগফল হয়েছে কত, 90 ডিগ্রি। তুমি বলো যে না ভাই এটা মানি না, আরেকটা ধরেন, তাহলে আমি ধরলাম tan ইনভার্স √3 প্লাস cot ইনভার্স √3, এই যে এটা ধরলাম
কট ইনভার্স রুট থ্রি। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া 10√3 মান কত 60, কট রুট থ্রি মান কত 30, যোগফল কত হয়েছে 90। তুমি বলো যে না ভাইয়া এটাও মানি না, তাহলে তুমি কি বললাম, তুমি আমাকে বললো যে 10 ইনভার্স 0 প্লাস কট ইনভার্স 0। এবার আমি বললাম যে আমি আর মানতেছি না, কারণ কি, কারণ সবই আসতেছে কত 0 প্লাস 90 ডিগ্রি, বুঝতে পারছো, তার মানে 90। এখন আর আমি আর তোমাদের কোনো কথা মানবো না, তার মানে এগুলো কি, এগুলো হলো সত্য। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। একদম সবচেয়ে সুন্দর করে সহজ উপায় শিখাই দিচ্ছি ভাইয়া। এটা যদি তোমরা যদি না বুঝতে পারো, এগুলো কিন্তু খুবই হেল্প করবে। যত কিছু মানে তোমার পুরা ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স সব কিছু আমরা একদম পানি পানি করে দিচ্ছি, বুঝতে পারছো, যাতে একটা বেস্ট একটা রেজাল্ট আনতে পারো ভার্সিটি অ্যাডমিশনে, ঠিক আছে। তাহলে এখানে বলো তো অ্যান্সার কি হবে। এখন এইখানের মধ্যে এক্স এর পরিবর্তে যদি থাকে সাইন ইনভার্স আরাফাত প্লাস কজ ইনভার্স আরাফাত ইকুয়াল টু কি হবে, পাই বাই 2 হবে। মানে আল্লাহ দুনিয়া যা থাকবে দুইটা যদি সেম থাকে তাহলে হবে পাই বাই 2। দেখো এইটা আর এইটা সেম কালার সেম, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, অ্যান্সার হলো পাই বাই 2। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, অ্যান্সার হলো কত, পাই বাই 2। তারপরে কি আছে, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এখন খুশির ঠেলে অ্যান্সার দিয়ে দিবা পাই বাই 2। সমস্যা কি জানো, এই যে সামনে একটা সাইন আছে, সাইন পাই বাই 2 এর মান কত বলতো, সাইন 90 এর মান কত 1, তার মানে অ্যান্সার হলো ডি। তোমাকে দিছে কোনটা, প্রথমে পাই বাই 2, দেখছো মানে কতটা চালাক। তারপর দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, পাই বাই 2, তার মানে কোসেক পাই বাই 2। দেখো কোসেক পাই বাই 2, কোসেক পাই বাই 2 এর মান 1। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো না খুবই হেল্প করে, খুবই হেল্প করে। আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস একটু বলে দেই, সেটা হলো যে যেহেতু তোমরা জানো যে আমাদের কিন্তু অলরেডি কৃষি ব্যাস কিন্তু 4.0টা লঞ্চ হয়ে গেছে, কৃষি ব্যাস 4.0 লঞ্চ হয়ে গেছে অলরেডি তোমরা জানো যে এখানের মধ্যে তোমরা জানো যে আমি ম্যাথের দায়িত্বে আছি, ফিজিক্সে তোমাদের আশিক ভাইয়ের দায়িত্বে আছে, কেমিস্ট্রির মধ্যে তোমরা জানো যে কাকে তোমরা দায়িত্বে দেখতে পেয়েছিলে, নাইমুর ভাইকে, যাকে অর্গানিক বস বলা হয়। বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া, তোমরা রাকিব ভাইয়ের অনেক শর্টকাট অনেক কিছু ক্লাস করছো। ইংরেজির জন্য সত্য ভাইয়া, যার একটা ক্লাস তোমরা পুরো রিভিশন দেখলাম যে হাজার স্টুডেন্ট করে ফেলছো। তো এই পুরা টিচার প্যানেল নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল একজন করে টিচার পুরো সব কিছু গুছিয়ে দেবে, এইভাবে আমরা এই কোর্সটা সাজিয়েছি। এবং এই কোর্সের মধ্যে আমরা প্রথমত তোমাদের জন্য ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন এবং মেন্টরশিপ প্রোগ্রাম, যারা টপ করছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় তারা তোমাদেরকে গাইড করবে। শুধু এই কোর্সের মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় না, জাবি উপস্থিতি কমপ্লিট হবে একটা কোর্সের মাধ্যমে, চবির প্রস্তুতিও কমপ্লিট হবে। এই পুরো সব কিছু এই একটা কোর্সের মাধ্যমে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা একদম স্বল্প সময়ের জন্য, আসলে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি সময় লাগে না ভাইয়া, অনেক বেশি প্রস্তুতি কয়েকটা দিন নেওয়া লাগে, মানে অনেক দিন নেওয়া লাগে না। আমি নিজে আমার জন্য অ্যাডমিশন টাইমে ভার্সিটি অ্যাডমিশনের জন্য অল্প কিছু সময় প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু অল্প সময় আমি জানতাম যে কোন জিনিসগুলো অ্যাপ্লাই করা লাগবে, কিভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, এগুলো আমি খুবই আগে থেকে ধরতে পারতাম। যার কারণে ওইটাই আমি তোমাদেরকে শিখাবো কিভাবে অল্প সময়ে তুমি প্রস্তুতি ভালো নিতে পারো, এবং প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী টিচাররা আছে। এবং তোমরা সবচেয়ে খুশি হবা যে আমাদের কিন্তু প্রথম 1000 জনের জন্য ম্যাথকে সহজ করতে আমি তো নিজে ক্লাস নেব, পাশাপাশি আমাদের এই বুস্টার ম্যাথ বুকটা থাকবে মাত্র 100 পেজ, মানে 101 পেজ মনে হয় হবে। 101 পেজের এই বইটা তোমরা পুরো প্রস্তুতি তোমার ইজি করে দিবে, বুঝতে পারছো। ম্যাথের আমার ক্লাসের পাশাপাশি এই বইটা তোমার হাতে থাকবে, কারণ এই বইটা সবচেয়ে গুছানো আকারে সহজ ভাষায় লেখা আছে, যাতে তুমি একটা বেস্ট প্রস্তুতি নিতে পারো। তার মানে এই কোর্সের মধ্যে আমাদের কোর্স ফি রাখা হয়েছে কত, কোর্স ফি রাখা হয়েছে 1050 টাকা। তবে মজার বিষয় হলো যে এই বইটা 1050 টাকা দিয়ে এই বইটা পাবা, কিন্তু সবাই পাবা না ভাইয়া, এটা প্রথম 1000 জন কেবলমাত্র, এই যে ফার্স্ট 1000 জন কেবলমাত্র এই সুযোগটা পাবা। আমাদের কিন্তু অলরেডি 1000 জনের যদি এখনো যেহেতু ফিল আপ হয় না, একটা সুযোগ আছে, আমাদের ওরিয়েন্টেশন কিন্তু 2 তারিখে, এই সুযোগটাকে মিস করো না ভাইয়া। ওরিয়েন্টেশনের আগে তোমরা এই 1000 জনের মধ্যে থাকতে পারলে এটা, তবে ওরিয়েন্টেশন পর্যন্ত একটা সীমিত সময়ের অফার চলতেছে, আমরা 999 টাকায় এই কোর্সে ভর্তি নিচ্ছি। এটা একটা বেস্ট অপরচুনিটি তোমাদের জন্য আমাদের কৃষি ব্যাচ 4.2-তে। আর একটা ব্যাচ আছে, তোমরা সবাই জানো যে জেওডি এর কথা আমরা না বললেই না, কারণ জেওডি হলো লাস্ট ফাইট। এই ব্যাচটার মধ্যে আমাদের কি হবে, আমাদের আগামীকাল থেকে এক্সাম শুরু হচ্ছে, কার্যক্রম শুরু হচ্ছে। তোমার হলো যে এখানের মধ্যে আমাদের রিভিশন ক্লাস, এক্সাম এবং থাকবে কি তোমাদের ম্যাটেরিয়ালস। রিভিশন ক্লাসগুলো শুরু হবে মেডিকেলের পরে 13 তারিখ থেকে, আর এক্সামগুলো শুরু হচ্ছে এখন থেকে। চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো আমরা মেডিকেলে আগে শেষ করে দিব, আর মেডিকেলের পরে আমরা কি করব, পেপার ফাইনাল, রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো নিব, পাশাপাশি তো রিভিশন ক্লাস চলবে। বায়োলজির জন্য 7টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 2টা করে চ্যাপ্টার আমরা রিভিশন দেওয়াই দিব, মানে আমরাই বসে বসে তোমাকে রিভিশন দেবো, তুমি শুধু বসে বসে দেখবা। তোমার জাহাঙ্গীরনগর দিয়ে এবং এই গ্রেড 2টা জায়গায় যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পুরো চান্স পাওয়ানোর দায়িত্ব আমাদের ভাইয়া। আমরাই এই ক্লাসগুলো নেব, আমরাই সবকিছু তোমাদের জন্য করব। এটা হলো এইভাবে 7টা ক্লাস নেব বায়োলজির জন্য, 5টা ক্লাস নেবে রসায়নের জন্য, আর আইকিউর জন্য আমি নেব 2টা ক্লাস, আর বাকিগুলো তোমাদের রাকিব ভাইয়া নেবে, স্পেশালিস্ট। তোমরা জানো যে রাকিব ভাইয়াকে তোমরা সবাই চিনো, অলরেডি অনেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর ডিতে দেখলাম ভর্তি হয়ে গেছে। তো এই ব্যাচটার মধ্যে আরও মজার বিষয় কি, এই ব্যাচটার মধ্যে যেমন লাস্ট ফাইট এই ব্যাচটা,
এই ব্যাচটার মধ্যে তোমরা কি পাচ্ছ, এক্সামগুলো রিভিশন এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট, এই এক্সাম যেগুলো হবে এগুলো সব হলো মেডিকেলে পরে যে আমাদের মোটামুটি আমরা 12-13 দিন সময় পাবো পুরো প্রস্তুতি কমপ্লিট করে দিব। ডেইলি কোনো দিন 2টাও ক্লাস নেওয়া লাগবে। তো এইভাবে আমরা গুছাই দিব তোমাদেরকে। রিভিশন ক্লাস যেহেতু বুঝতে পারছো সব কিছু আমরা কোন লাইন পড়া লাগবে, কি পড়া লাগবে, কোনগুলো ইম্পর্টেন্ট সব বলে দিব। আরেকটা জিনিস একটু বলে রাখতেই হয়, সেটা হলো কি ম্যাটেরিয়ালস হিসাবে আমরা দিতেছি যে ওর জন্য তোমাদের সাজেশন বুক হিসাবে দিব এবং আমরা অ্যানালাইসিস একটা বুক দিব, যেই বইটা পিডিএফ আকারে পাবা, যেহেতু এখন পার্সেল করা ওরকম সুযোগ নাই আর কোর্স অনেক কম রাখা হয়েছে। এবং এটা কেন এত কোর্স কম রাখছি আমরা একটু আমি বলি। তো এই সব কিছু পাচ্ছ এবং পাশাপাশি তোমরা হ্যান্ড নোটও পাবা এবং তোমরা ম্যাটেরিয়ালস হিসাবে আরেকটা কি পাবা বলো তো ভাইয়া, প্র্যাকটিস কোশ্চেন পাবা, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখন একটু বলি, তোমরা এই যে ইয়াটা পাচ্ছ এটা কেন, এটা কোর্স ফি কত? এটা কোর্স ফি হলো আমরা মাত্র রাখছি 569 টাকা। এখন কেন ভাইয়া এটা সুযোগ আছে, দেখো প্রথম 600 জনের জন্য এটার কোর্স ফি রাখছি 449 টাকা, প্রথম 600 জনের জন্য। এখনো মনে হয় 600 জন এখনো মনে হয় কাছাকাছি গেছে কিনা আমি জানি না, মানে নাকি ফিল আপ হয়ে গেছে আমি একজ্যাক্ট জানি না, একটু খোঁজ নেওয়া লাগবে। তার মানে প্রথম 600 জনের জন্য এটা ছিল এবং এটা এখনো মনে হয় সুযোগ আছে। এবং আমরা কিন্তু 600 জন হোক বা না হোক কিন্তু এখন একটা স্পেশাল অফার চলতেছে, JO50 আমরা একটা কুপন দিয়ে রাখছি। এই কুপনটা যারা ইউজ করতেছে তারা সবাই 399 টাকা ভর্তি হতে পারতেছে। মানে বুঝতেছো এখন এত কিছু 399 টাকায় কেন? একটা এক্সাম বেসে তো 400-500 টাকা লাগে, তাহলে এত কিছু কেন? আমরা চাচ্ছি যে যেন এমন একটা ইতিহাস হোক যে জাহাঙ্গীরনগর মানেই মেসন, এই জিনিসটা যেন হয়। আমরা অলরেডি কৃষিগুচ্ছ মানেই মেসন সবাই জানে, এখন যেন জাহাঙ্গীরনগর মানেই মেসন এটা যেন প্রুভ হয়। এই জন্যই আমরা এই জিনিসটা করা, যাতে অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে চান্স পায়। আমরা এটা লক্ষ্য, এবার সবচেয়ে বেশি শিক্ষার্থীকে চান্স পাওয়ানো, যাতে তোমরা তোমাদের জুনিয়রদেরকে বলতে পারো যে না ভাইয়ারা বেস্ট ছিল। এই জিনিসটা যেন আমরা শুনতে চাই, এই হলো আমাদের মেইন কথা। আর ভর্তি বা সকল বিস্তারিত হলো কি 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যখন মেসেজ দিবা তোমাকে সকল বিস্তারিত 2টা কোর্সের মধ্যে যেটা লাগবে, তোমাদের 2টা লাগে 2টার জন্য মেসেজ দিবে, একটা লাগলে একটার জন্য মেসেজ দিবা। ওকে চলো পড়াশোনায় আসি। এবার আসো, তো ওই যে কথাই ছিলাম আর কি, যেখানে ছিলাম আর কি, এখন আমরা যেটা দেখবো কি সেটা হলো বিপরীত বৃত্তীয় ফাংশন। দেখো বিপরীত বৃত্তীয় ফাংশন জিনিসটা কি, বিপরীত বৃত্তীয় ফাংশন জিনিসটা কি একটু বলে দেই তোমাদেরকে, একটু বলে দেই, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো বিপরীত বৃত্তীয় ফাংশন ধরো আছে কি সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কি তুমি এইটুকু জানো যে সাইন ইনভার্স হাফ মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বর মান কত 1 আর অতিভুজের মান কত আছে 2। এখন তুমি এইটুকু জানো যে কি এটা একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, তাহলে এইখানের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু এটা পুরোটা নির্দেশ করে আর এগুলো কি আছে মান, তার মানে এটা লম্বের মান নির্দেশ করতেছে, এটা অতিভুজের মান নির্দেশ করতেছে। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে 4 - 1 মানে √3। তাহলে এখন তুমি আমাকে বলো ভাই এই সাইন ইনভার্স হাফ থেকে তুমি কিসে যাইতে পারো? কজ ইনভার্সে যাইতে পারো। কত যাবে বলো তো ভাই? ভূমি বাই অতিভুজ, ভূমি কত √3, অতিভুজ কত, ভূমি হলো √3 আর অতিভুজ হলো 2। তাহলে টেন ইনভার্স কি যাবা বলো তো ভাইয়া? লম্ব বাই ভূমি, লম্ব 1 ভূমি √3। তারপর 10 কট ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? ভূমি বাই লম্ব, ভূমি √3 লম্ব 1। সেক ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? অতিভুজ বাই ভূমি, অতিভুজ 2 আর ভূমি 3। আর কোসেক ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? কোসেক ইনভার্স হবে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত হবে বলো তো ভাইয়া? 2 আর লম্ব হলো 1। এই হলো আমাদের কি ম্যাথ। এই যদি আমাদের ম্যাথ হয় তাহলে দেখো ভাইয়া এইখানের মধ্যে আসো 10 ইনভার্স 2, এখানে এই যে 10 ইনভার্স 2 এর জন্য আমরা কিসে যাইতে পারি দেখো তো ভাইয়া? এটাকে আমাদের টার্গেট হলো কি বিপরীত বৃত্তীয় ফাংশন বলে দিছে, আর মান নির্ণয় করতে। মান মানে কি এগুলো সব ফাংশন রিমুভ করা লাগবে। তাহলে আমি রিমুভ কিভাবে করতে পারি দেখো, সেক 10 ইনভার্স 2 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস কোসেক কট ইনভার্স 3 হোল স্কয়ার লিখতে পারি। কিন্তু কথা হলো যে ভাইয়া এই যে সেকটাকে কি করবা, কাটাকাটি করা লাগবে। তাহলে কিভাবে করা লাগবে দেখো, 10 এর জন্য আমরা চিত্র অঙ্কন করতে পারি, লম্ব বাই ভূমি। অতিভুজ কত হবে বলো তো ভাইয়া? 4 + 1 মানে √5। 4 + 1 মানে কি হবে বলো তো? √5। তাহলে এখানে কি হবে দেখো তো, সেক ইনভার্স মানে কি হবে বলো তো ভাইয়া? অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত √5, ভূমি কত 1 হোল স্কয়ার, প্লাস কোসেক এইখানের জন্য চিত্র অঙ্কন করো, কটের জন্য কট কি আছে 3/1 আছে, 3 কি ভূমি, লম্ব কত 1, অতিভুজ কত হবে 9 + 1 মানে 3 স্কয়ার, মানে 9 + 1 মানে √10। ঠিক আছে, তার মানে কোসেক ইনভার্স কি হবে? কোসেক ইনভার্স হবে কি বলতো ভাইয়া? অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √10, লম্ব কত 1 হোল স্কয়ার। তাহলে দেখো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে কি থাকতেছে √5 হোল স্কয়ার প্লাস √10 হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া? 5 + 10। বুঝতে পারছো? দেখো 5 + 10 মানে কি 15। এবার আসো ভাইয়া এইখানের মধ্যে সেম ভাবে এটা হলো তোমাদের জন্য SW, যেটা একদম বলতো একটা জিনিস করাই দিলে আরেকটা জিনিস কি করানো লাগে না। ওকে, একই টাইপের জিনিস, এটা আমি করাই দিব, আরেকটা SW দিয়ে রাখবো। দেখো সাইন ইনভার্স 1/√3 বলো তো, সাইন মানে কি লম্ব, লম্ব কত 1, অতিভুজ কত √3। তাহলে এখানের মধ্যে ভূমি কত হবে? √3 স্কয়ার মানে 3 আর 1 স্কয়ার মানে 1 মানে √2। তাহলে এখানে কি হবে? cos
কজ ইনভার্স কত হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত √2, অতিভুজ কত √3 হোল স্কয়ার আছে। দেখো তাহলে এটা কাটাকাটি, তার মানে √2 বাই √3 হোল স্কয়ার, মানে এটা কত হবে বলো তো ভাইয়া 2/3, 2/3 হলো অ্যান্সার। সেম ভাবে এটা তোমাদের কি, এটা তোমাদের SW, এটা তোমাদের কি, এটা তোমাদের SW। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এইবার আসো এইখানে আসো cos tan ইনভার্স cot sin ইনভার্স a, এটা কিভাবে করব, ঠিক আছে? এটা হলো এখন কোশ্চেন। এখন দেখো খেয়াল করে দেখো sin ইনভার্স a, এইটা থেকে তুমি আগে কি করবে, একটা ত্রিভুজ অঙ্কন করবা, ঠিক আছে? একটা কি করবা, একটা ত্রিভুজ অঙ্কন করবা। দেখো sin ইনভার্স যেহেতু মান বের করতে বলছে, মানে বাকি সব ফাংশনগুলোকে কি করতে হবে, রিমুভ করতে হবে। আগে আমি বেজ নিয়মটা দেখে তারপর আমি একটা শর্টকাট দেখাবো। দেখো sin ইনভার্স a মানে কি, লম্ব, লম্বর মান কত আছে a, আর অতিভুজের মান কত আছে 1, তাহলে ভূমি কত হবে 1 মাইনাস a স্কয়ার। তো তুমি আমাকে বলো ভাই আমি কটে, দেখো কট আছে, তাহলে sin ইনভার্সের জায়গায় আমার কট ইনভার্স লেখা লাগবে। কট ইনভার্স কি হবে, ভূমি বাই লম্ব, ভূমি কত √1 মাইনাস a স্কয়ার, আর লম্ব কত আছে a আছে, আর সামনে কি আছে cos, আর আছে কি tan ইনভার্স। তাহলে দেখো এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি cos tan ইনভার্স √1 মাইনাস a স্কয়ার বাই a। এবার দেখো 10 এর সামনে এটা চলে আসছে, তার মানে 10 এর জন্য এখন একটা চিত্র অঙ্কন করব। এই যে দেখো 10 এর জন্য এখন চিত্র অঙ্কন করতেছে। 10 মানে কি লম্ব, লম্ব কত আছে √1 মাইনাস a স্কয়ার। এর আগের যে চিত্রটা অঙ্কন করছে সেটা সাইনে ছিল, সাইনের চিত্র আর 10 এর চিত্র এক না। কারণ কি, কারণ হলো যে আমরা 10 এর জন্য এখন মানগুলা কি পাইছে বলো তো, √1 মাইনাস a স্কয়ার বাই a পাইছে। মানে এখন আরেকটা ত্রিভুজ আমরা অঙ্কন করব, সেটা কিভাবে করব, লম্ব আর ভূমি কত আছে a, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে a1 মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর এটা কাটাকাটি করলে শুধুমাত্র 1 থাকতেছে। দেখো এর আগে চিত্র আর এখনকার চিত্রের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে দেখো ভাইয়া, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো ভাইয়া, cos ইনভার্স, cos ইনভার্স কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে বলতো ভাইয়া, ভূমি আছে a আর অতিভুজ আছে কত 1, তার মানে এটা কাটাকাটি করলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে a হলো অ্যান্সার। এখন মনে রাখবা কি এখান থেকে, এটা হলো কি, এটা মনে রাখবা কি, দেখো একটু দেখো খেয়াল করে দেখো, একটা শর্টকাট দেখো, একটা শর্টকাট দেখো, একটা শর্টকাট দেখো, শর্টকাটটা দেখো, সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক। শর্টকাটটা কি মনে রাখবা, ধরো সাইন নরমাল ফাংশনে আছে আর কজ ইনভার্সে আছে, অথবা কজ নরমালে আছে সাইন ইনভার্সে আছে, টেন নরমালে আছে অথবা কট ইনভার্সে আছে, কট নরমালে আছে অথবা টেন ইনভার্সে আছে। এরকম ভাবে যখন ফাংশনগুলো থাকবে তখনই তুমি কাটাকাটি করে শুধু যে মাত্র যেটা থাকবে ওইটাই উত্তর হয়ে যাবে। যেমন ধরো কজ নরমালে আছে, সাইন ইনভার্সে আছে, টেন ইনভার্সে আছে, কট নরমালে আছে, কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে 8। কিন্তু ভাইয়া যদি এরকম না থাকে, এরকম যদি না থাকে তখন কি করবা, এরকম না থাকলে কি করবা, তোমাকে কি করতে হবে, অবশ্যই এইভাবে ইয়াগুলা করা লাগবে। ধরো তোমার মধ্যে দুইটা আছে আর বাকি দুইটা নাই, তখন কি করবা, ধরো দুইটা আছে বাকি দুইটা নাই, তখন কি করবা, যে দুইটা আছে সেগুলো যে কাটাকাটি করবা, বাকি দুইটা কাটাকাটি করবা না, এমন না বিষয়টা। তোমাকে চারটা জিনিসে একই রকম থাকলে তখন মাত্র শুধুমাত্র তুমি কাটাকাটি করতে পারবা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। সেম ভাবে দেখো এখানে কি আছে, টেন আছে, কট ইনভার্স আছে, চাইলে কাটাকাটি করতে পারো, বাট এই দুইটা তো নাই, সাইনের সাথে কস থাকার কথা, তার মানে কাটাকাটি করতে পারবে না, এই মূল নিয়মে করা লাগবে। বুঝছো বিষয়টা? এটা হলো তোমাদের জন্য SW। চারটা জিনিসে কাটাকাটি যাবে, তখনই তুমি মাত্র সামনের উত্তরটাই বলতে পারবা, ঠিক আছে? মানে না খাওয়া দাওয়া করাতে আমার মাথা এখন ঘুরতেছে লিটাইলে, মানে এখন বাজে তোমার হলো যে কয়টা, 4টা 18, মানে বিকাল 4টা 18 রেকর্ড করতেছি, এখন অবধি আমি সকাল থেকে না খাওয়া। ওকে, এই তোমাদের এগুলো নিয়ে কাজ করতে করতে এগুলো সব গুছানো। তারপর দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি আছে π/2। এই ম্যাথটা খুবই পপুলার একটা ম্যাথ, দেখো এটা অনেক সময় রিটেনও দিয়ে দিতে পারে, বলবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2 হলে এটা প্রমাণ করো, ঠিক আছে? দেখো তো এখানের মধ্যে দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো তো ভাইয়া, π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এক্সটাকে এক পাশে রেখে সাইনটাকে ওই পাশে পাঠাই দেই, সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ওকে ওকে, এবার দেখো ভাইয়া এক্স ইকুয়াল টু, দেখো সাইন এটা আছে কি 90 ডিগ্রি চাইতে ছোট, এই চতুর্ভাগে কি বলো তো ভাইয়া, অল পজিটিভ, তাহলে এটা কি হবে কস সাইন ইনভার্স ওয়াই। লেখা যায় কিনা বলো তো, হ্যাঁ লেখা যায়। এখন তোমার কি হবে দেখো, এখন তোমার কি হবে দেখো তো, লম্ব কত আছে বলো তো ভাইয়া, লম্ব আছে ওয়াই, অতিভুজ কত আছে 1, তাহলে ভূমি কি কত হবে বলো তো ভাইয়া 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে কস, আর এখানে কি হবে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি কত √1 মাইনাস ওয়াই স্কয়ার, অতিভুজ কত আছে 1, তাহলে এটা কাটাকাটি, তাহলে x ইকুয়াল টু হবে কত √1 মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এখানে কি হবে x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে 1 হবে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। এই যে দেখো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এই লাইনটাকে নিয়ে না বিভিন্ন প্রশ্ন করবে। এটা একটা কাইন্ড অফ বলতে গেলে কিসের ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন। কিভাবে বলতে পারি দেখো, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। দেখো এক্স মাইনাস এস প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা কি বৃত্তের আদর্শ ইকুয়েশনের মতো করে। তার মানে এটাকে আমরা চাইলে বৃত্ত বলতে পারবো। তার মানে এটা কিসের ইকুয়েশন, এটা দ্বারা বৃত্তের ইকুয়েশন বোঝাচ্ছে। বাইরের সাউন্ডগুলোকে ক্যান্সেল করে দিবে, বুঝছো, মানে বাইরের সাউন্ডগুলোকে বাদ দিবে, কোনো চিন্তা করবো না ওগুলো নিয়ে, ঠিক আছে। বাইরে অনেক সাউন্ড আসতেছে আজকে কেমন জানি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে বলো তো ভাইয়া, 1 হবে, ঠিক আছে। দেখো এরপরে দেখো ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান যদি 1 হয়, জিজ্ঞাসা করছে যে ওয়াই এর মান কত। সবসময় মুখস্থ রাখবা যে এইটা আসা মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে, 1 হবে, এটা মুখস্থ রাখবা। না হলে ওয়াই এর মান বের করার জন্য আবার পুরোটা ম্যাথ করা লাগবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 1 হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু কি হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো আশা করি, ওকে। ওকে, এবার আমি এই তিনটা মানে 6টা সূত্র লেখাবো, পাশাপাশি লেখাবো। দেখো সাইন থিটার ইকুয়াল টু 0 ছিল যখন, তখন তোমরা কি শিখছিলা, থিটার ইকুয়াল টু 0 ডিগ্রি। ওটা ছিল তোমাদের ছোটবেলায়, কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে, থিটার ইকুয়াল টু কি হবে n পাই। n এর মান তুমি 0 বসালে কত হবে 0, 1 বসালে হবে পাই। তার মানে সাইন পাই ইকুয়াল টু 0 ডিগ্রি। তুমি যা বসাবে এখানে n এর মান, সেই অনুযায়ী বসালেই তুমি অ্যান্সার সবসময় কি পাবা, সাইন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি 0 পাবা। তারপরে এখানে আসো, cos থিটার ইকুয়াল টু যদি 0 হয়, মনে রাখবা থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2, ঠিক আছে। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কি পাবা, 2n প্লাস 1 পাই বাই 2। আরেকটা জিনিস লেখো, tan থিটার ইকুয়াল টু 0 হলে, tan থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে n পাই, থিটার ইকুয়াল টু হবে n পাই, থিটার ইকুয়াল টু হবে n পাই। ওকে, এইটুকু গেল। আরেকটা, এখন 0 বাদে কি বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে কি হবে, ধরো সাইন থিটার ইকুয়াল টু আছে, 4 নাম্বারটা লেখো, সাইন থিটার ইকুয়াল টু আছে হাফ। তাহলে তুমি হাফের পরিবর্তে এখানে বসানো লাগবে কি জানো, সাইন আলফা। আলফা মানে কি জানো, মুখ্য মান। হাফের মুখ্য মান কত, সাইন থিটা যদি হাফ হয়, তাহলে থিটার ইকুয়াল টু কত জানতাম, 30 ডিগ্রি। তাহলে সেই আলফাটা বসাবা কি, মুখ্য মানটা, তার মানে সাইন 30 ডিগ্রি হবে, ঠিক আছে। এরকম আর কি, মানে যখন সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এই আলফাটা কি, সরি, এই আলফাটা হলো কি তোমার, বলো তো ভাইয়া, এই আলফাটা হলো তোমার কি মান, মুখ্য মান। বুঝতে পারছো বিষয়টা। তার মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে থিটার ইকুয়াল টু যেমন 30 ডিগ্রি বসাও, সেই জায়গায় বসাবা আলফা মানে 30 ডিগ্রি, এখানের মধ্যে 30 ডিগ্রিটা বসাই দিব। ঠিক তেমনি এখানে 5 নাম্বারটা আসো, cos থিটার ইকুয়াল টু cos আলফা হলে, cos থিটার ইকুয়াল টু কি ভাইয়া, cos আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, তাই কি না, তাই। আরেকটা আছে কি, টেন থিটার ইকুয়াল টু টেন আলফা হলে, থিটার ইকুয়াল টু কি হবে, n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। দেখো এই হলো 6টা সূত্র। এই সূত্র দিয়ে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো, আশা করি বুঝতে পারছো। এখন আসো, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3 হলে, তাহলে টেন স্কোয়ার থিটার ইকুয়াল টু কি 1/3 বলছে, আর তাহলে টেন থিটা ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস 1/√3। এখন এটার মুখ্য মান কত বলো তো দেখি, এটার মুখ্য মান হলো প্লাস মাইনাস 10 30 ডিগ্রি বা π/6, তাহলে এখানে কি হবে, টেন থ্রি ইকুয়াল টু 10 আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা, যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস আলফা মানে π/6, n পাই প্লাস মাইনাস π/6। এই যে দেখো এটা आंसर বলছে কি 10a প্লাস b, দেখো সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স 10a প্লাস b, 10a প্লাস b মানে কি পাই, মানে পুরো তিনটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি পাই। 10 পাই এর মান কত, 10 পাই এর মান একটু আগে দেখাইছিলাম, এই যে দেখো থিটা ইকুয়াল টু n পাই হলে মান কত হবে, 0 হবে। তার মানে সাইন ইনভার্স 0, সাইন কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান 0, এই যে 0 ডিগ্রি হলো অ্যানসার। ম্যাথটা সুন্দর, মানে একটু বুঝে বুঝে করা লাগে। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। এবার আসো এখানে আসো, 2 cos x প্লাস 1 ইকুয়াল টু হলো 0, তাহলে কি হবে 2 cos x মাইনাস 1, আর cos x ইকুয়াল টু কি হবে, cos x ইকুয়াল টু হবে মাইনাস হাফ। তাহলে x ইকুয়াল টু কত হবে, cos কত ডিগ্রি মান মাইনাস হাফ, আমি এটা শিখাইছিলাম হাতে ক্যালকুলেশন ক্লাসে, x এর মান হলে 120 ডিগ্রি। এই হলো ম্যাথ, আর এই হলো আমাদের আজকের চ্যাপ্টার। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করিয়ে দিয়েছি, যাতে তোমরা একটা বেস্ট একটা ইয়া করতে পারো। এই চ্যাপ্টারের যত ধরনের কোশ্চেন আছে সব কিছু কমপ্লিট, তোমার পরীক্ষা এখান থেকে আসবে ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো পড়ো, ইনশাল্লাহ ভালো করবা। সবার জন্য শুভকামনা রইলো। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবা বা বিভিন্ন ইয়াতে, যেহেতু কালকে থেকে জাহাঙ্গীরনগর ডি এর আমাদের এক্সামগুলো শুরু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, এরপরে আমাদের কৃষির কিন্তু শুরু হয়ে যাচ্ছে 3 তারিখ থেকে। দ্রুত যুক্ত হয়ে যাও, একটা বেস্ট সার্ভিস পেতে দিচ্ছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
বিন্দুর ক্ষেত্রে আসো, প্রথম দেখো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার জন্য একটা টেকনিক শিখাই দিই। তোমরা কি করবা বলো তো ভাইয়া, দ্বিঘাতের দ্বিঘাতের কি করবা, অন্তরীকরণ করবা। দ্বিঘাতের অন্তরীকরণ, দ্বিঘাতের অন্তরীকরণ করবা। দ্বিঘাতের অন্তরীকরণ করলে এখানের মধ্যে কি পাবা বলো তো ভাইয়া, দ্বিঘাতের একটা মান পেয়ে যাবা। সেটা দ্বিঘাত হইতে পারে ওয়াই, হইতে পারে এক্স, যেটার অন্তরীকরণ করো সেটা কি পাবা বলো তো ভাইয়া, একটা মান পাবা। কেমন মান পাবা, আমি একটা এক্সাম্পল দিই। ধরো এই একটা কোশ্চেন আছে, এটা দ্বিঘাত কি কি আছে, ওয়াই স্কোয়ার আছে আর 2y আছে। ওয়াই স্কোয়ার, এটাকে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে, 2y হবে। আর 2y কে অন্তরীকরণ করলে কি হবে, +2 হবে। তাই কিনা বলো তো ভাইয়া, ইকুয়াল টু কত হবে, 0 লিখবা। ইকুয়াল টু কত লিখবা, 0 লিখবা। এবার খেয়াল করে দেখো তো ভাইয়া, 2y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 2y ইকুয়াল টু কি হবে, -2। y ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, -1। y ইকুয়াল টু কত হবে, -1। এখন তুমি দেখবা যে y এর মান, কুটির মান -1 আছে কোনটাতে, এটা তো আছে, এটা তো আছে। তার মানে তুমি চাইলেও অ্যান্সার করতে পারতেছো না যে এইটা অ্যান্সার। যদি কোনো একটা একটা থাকতো তাহলে তুমি বলে দিতে পারতে এইটা উত্তর। তার মানে কি, আমার কি করবো বলো তো ভাইয়া, আমি যেই কোনো ধরনের শীর্ষবিন্দু আসলে প্রথমে আমি দ্বিঘাতের অন্তরীকরণ করবো। দ্বিঘাতের অন্তরীকরণ করার পরে আমার যে মানটা আসছে, এই মানটাকে কি করবো, এখানে সিদ্ধ করে দিব। কি করবো, সিদ্ধ করে দিব। সিদ্ধ করে দাও। ওয়াই এর মান কত, -1 হোল স্কয়ার। যেহেতু ওয়াই এর মান দিয়ে কুটি দিয়ে আসতেছে না, তাহলে বুঝটাও বের করা লাগবে। যদি কুটি দিয়ে চলে আসতো তাহলে এটাই উত্তর। ধরো এরকম হয়েছিল, এটা ধরো +1 দাও আছে, তাহলে আমি ইজিলি বলে দিতে পারতাম এটাই উত্তর, কারণ একমাত্র -1 এখানে আছে। যেহেতু এখানে দুইটা অপশনে আছে, তার জন্য আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, তার জন্য আমাকে বুস্টটাও আনতে হবে। তার মানে বুস্টটা আনার জন্য কি করতে হবে, সিদ্ধ করে দাও। -1 + 4x + 2 × -1 -8 = 0। এটা করলে কত আসতেছে দেখো, -1 মানে 1, আর এখানে কত আসতেছে দেখো, ও 1। এই যে দেখো, -1 মানে কত, 1 + 4x, আর এখানে কত আসতেছে, -2 -8 = কত আসতেছে, 0। তার মানে -10, দেখো -10 আর +1 কত হবে, -9। তার মানে এখানে কত আসতেছে, 4x - 9 = কত, 0। তাহলে 4x = কত বলো তো ভাইয়া, 9, আর x = কত বলো তো ভাইয়া, 9/4। তাহলে এখানে 9/4 কোথায় আছে দেখো, x = 9/4, কোটির মান হলো -1। কত সহজ না। তার মানে যেই কোনো ধরনের পরাবৃত্তের শীর্ষবিন্দু আসলে প্রথমে কি কি করবা, দ্বিঘাতের অন্তরীকরণ করবা। = 0 বসায় যেইটা মান আসবে ওইটা দিয়ে চেক করবা ওইটার মান আছে কিনা, মানে কুটি। ওয়াই আসলে কুটি, এক্স আসলে বুঝতে পারছো বিষয়টা? ওকে, চলো দেখি নেক্সট কোশ্চেনটা। বলতেছি কি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বলছিলাম, দ্বিঘাতের অন্তরীকরণ। দ্বিঘাত কে কে আছে, এইটা আছে, এটা অন্তরীকরণ করো। 2y + 8 = কত হবে, 0 হবে। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া, 2y = কত হবে, -8, y = কত হবে, -4। দেখো তো এখানে কোন অপশনে আছে -4, এইটা তো আছে -4, এইটা তো আছে -4। তাই কিনা বলতো ভাইয়া? যদি এরকম দুইটাতে থাকে তাহলে আমি অ্যান্সার বলতে পারতেছি না। যদি একটা হইতো তাহলে ডিরেক্ট উত্তর বলে দিতে পারতাম। তাহলে কি হবে দেখো তো, তাহলে আমরা কি করতে হবে, এখানে সিদ্ধ করে দাও। তাহলে 2x = কি হবে, y² মানে কত, -4² + 8 × -4 + 22। তাহলে মানে এটা কত আসতেছে, 16, আর এখানে আসতেছে 4 × 8 = 32, আর এখানে আসতেছে +22। 28 × 38, 32 থেকে কত বলো তো ভাইয়া, 28 × 38 মানে 6। তার মানে কি হবে, 2x = হচ্ছে কত ভাইয়া, 6, আর x = হচ্ছে কত বলো তো ভাইয়া, 3। তার মানে কি 3, -4। 3, -4 কোথায় আছে, এই যে ক নাম্বারটা আছে, 3, -4। কত ইজি না বলো তো ভাইয়া পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করা। তারপরে আসো ভাইয়া, তার মানে কি পরাবৃত্তের এখন থেকে শীর্ষবিন্দু ভাই খুবই কমন কোশ্চেন। তুমি দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, সব জায়গায় আসে। এই টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখন থেকে কি করবা, দ্বিঘাতের অন্তরীকরণ করবা, আর দ্বিঘাতের অন্তরীকরণ করে যেই মানটা পাবা সেটা যদি থাকে তাহলে তো সেটা একমাত্র থাকলে সেটাই উত্তর, আর যদি সেটা না থাকে তাহলে এক্স মানে কি করবে, সিদ্ধ করে দিবা, তখন এক্সেরটাও চলে আসবে। বা এক্সেরটা যদি দ্বিঘাত হয় তাহলে ওয়াইয়েরটা পরে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট কোশ্চেন আসো, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। টপিকটার নাম কি, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আসো, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হয় একটু খেয়াল করে দেখো। y² = কি হয়, 4x। তারপরে কি হয়, x² = কি হয়, 4y। তারপরে কি হয় বলো তো ভাইয়া, তারপরে কি হয়, y² = কি হয়, -4x। আরেকটা কি হয় বলতো ভাইয়া, x² = কি হয়, -4y। এই তো 4 ধরনের তো তোমার তো কি হয় বলতো ভাইয়া, পরাবৃত্ত পাওয়া যায়। এখন এই ধরনের পরাবৃত্তগুলোর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে যেটার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে, কি মনে রাখবা, যার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে, তার কি হবে, তার সহগের মডুলাস। তার সহগের মডুলাস। বিষয়টা কেমন, ধরো
এখানের মধ্যে কার পাওয়ার 1 আছে, x এর পাওয়ার 1 আছে, তার সহগ কত আছে 4 এ, এটাই হবে 4 এ হলো তার কি বলতো ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তারপর এখানের মধ্যে কি আছে বলতো ভাইয়া, অবশ্য y স্কয়ার x স্কয়ার এগুলোকে সবগুলোকে কত রাখতে হবে 1 রাখতে হবে এই সাইডে। তার মানে এখানে কত আছে, এখানে আছে 4 এ মডুলাস ইকুয়াল টু 4 এ ইকুয়াল টু 4 এ। এবার দেখো তবে এখানে কত আছে, এখানে আছে -4 এ মডুলাস, তার মানে आंसर কত হবে 4 এ। তার মানে মনে রাখবা যে যার পাওয়ার 1 থাকবে তার সহগের কি হবে মডুলাসটাই হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে কত হবে 4 এর মান, 4a এর মান কোনো মাইনাস হবে না প্লাস হবে। আসো দেখো বলছে কি হবে 3y ইকুয়াল টু 5x হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, একটু কোশ্চেন একটু ভুল ছিল পরে আমি কারেকশন করছিলাম। দেখো 3y ইকুয়াল টু 5x হলে তুমি বলো এখানে কি লেখা যায়, y স্কয়ার ইকুয়াল টু 5/3x। কি বলো তো এখানে পাওয়ার কে আছে বলো তো ভাইয়া, যার সহগ 1 কি আছে x, x এর সহগের মান কত আছে 5/3, 5/3 হলো মডুলাস, आंसर হলো 5/3। এরপর আসো ভাইয়া y স্কয়ার ইকুয়াল টু 6x উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, কার পাওয়ার 1 আছে, x এর পাওয়ার, তার সহগ কত আছে 6 হলো आंसर, 6 হলো आंसर। এরকম যদি আসে ধরো এরকম ধরো ইকুয়েশন দেওয়া আছে, এখন তুমি তো এটাতে সাজানোর সময় নেই, ধরো এটাকে কখন সাজাবা, এটাকে y স্কয়ার -3y কে এক সাইডে রাখা, 4x -7 এগুলাকে এক সাইডে করে তারপর তুমি এখান থেকে ইকুয়েশনটা বানাবা, ইকুয়েশনটা বানিয়ে এরকম ধরলাম আসলো যে y -2 হোল স্কয়ার ইকুয়াল টু 3x -2 এরকম ধরো আসলো, তখন তুমি বলতে পারবা যে x এর সহগ যে যা আছে তাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এত কিছু করার সময় আছে নাই, তার জন্য আমরা একটা টেকনিক শিখাই দিই, একটা শর্টকাট। এটা কি, এটা হলো শর্টকাট ফর্মুলা। এটা কি, এটা হলো শর্টকাট ফর্মুলা। এটা কি, এটা হলো শর্টকাট ফর্মুলা। শর্টকাট ফর্মুলা, শর্টকাট ফর্মুলা, শর্টকাট ফর্মুলাটা কি মনে রাখবা, মনে রাখবা যে টিক্সটা কি, সেটা হলো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনেক সময় খুব শর্টকাট দিয়ে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি মনে রাখবা, এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। মানে কি, এখানে দেখো তো এক ঘাতের সহগ কত আছে, এখানে এক ঘাত বলতে কাকে বোঝাচ্ছে মনে রাখবা, এখানে দ্বিঘাতটা কি আছে আগে বলো, ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই স্কয়ার যদি দ্বিঘাত হয়ে যায় তাহলে এক ঘাত আর ওয়াই কে নিতে পারবে না, এক ঘাত নিতে হবে এক্স কে। যদি এক্স যদি দ্বিঘাত থাকতো তাহলে ওয়াই কে নিতে এক ঘাত হিসাবে, তাহলে এখানে এক ঘাতটা কি, এখানে এক্স হলো এক ঘাত, এক ঘাতের সহগ, এক্স এর সহগটা কত আছে -4, দ্বিঘাতের সহগটা কত আছে বলো তো ভাইয়া 1, তার মানে आंसर কত হবে 4, आंसर কত হবে, आंसर হবে 4। বুঝতে পারছো, তার মানে কি এক ঘাতের সহগকে তুমি কি করবা, এটা দিয়ে করবা আর দ্বিঘাতের সহগ দিয়ে কি করবা বলো তো ভাই ভাগ করে দিবা, তাহলেই শেষ, তাহলেই শেষ, তাহলেই শেষ। তার মানে এখন থেকে যা আসবে তাই পারবা। এখন আরেকটা জিনিস একটু শিখাই দেই, অনেক সময় স্টুডেন্টরা কি করে এই জিনিসগুলো কমন একটা মিস্টেক করে থাকে। আমি একটা কোশ্চেন নিয়ে একটু বুঝাবো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, যেই কোনো একটা কোশ্চেন নিয়ে আমি একটু বুঝাইতে পারলে আমার জন্য সুবিধা হবে। আমি চাচ্ছি যে যেন এই ক্লাসগুলো এই 50টা টপিক করে তুমি সব কমন পাও। এখন ধরো আমি যদি এইটা এবং এইটাকে এগুলোকে যদি আলাদা টপিক বানাইতাম তাহলে 52টা 53টা হয়ে যেত, বাট আমার কাছে মনে হলো এগুলো ছোট্ট টপিক, এগুলোকে একসাথে কানেক্ট করে দেওয়া যায়, এই জন্য আমি একসাথে কানেক্ট করাই দিছি। কিছু মনে করবে না, ঠিক আছে, কিছু মনে করা যাবে না, ঠিক আছে। এই যে যেমন একটা প্রশ্ন আসছে, একটু আমি তোমাকে দেখাই, এইখানে একটা প্রশ্ন আসছে দেখো, এক্স স্কোয়ার -4x প্লাস 12y -40 ইকুয়াল টু 0। এটা বলছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। বলো ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, আরেকটা প্র্যাকটিস করানোর জন্য আসছে। বলো ভাইয়া এখানে কে হবে, এক্স কে, এক্স হলো দ্বিঘাত, তাহলে দ্বিঘাতের সহগ কত আছে 1 আর ওয়াই এর সহগ কত আছে 12, তার মানে কি হবে বলো তো ভাইয়া, आंसर হবে 12 দেখো। বুঝতে পারছো, দেখো কত সহজ না, आंसर হবে 12 দেখো। জাস্ট দেখবা যে দ্বিঘাত কে আছে, তার সহগটাকে নিচে বসায় দিবা, উপরে এক ঘাত কি হবে, ওই এক্স আর হবে না, তখন কি হবে বলো তো ভাইয়া, ওয়াইটাই হবে, তখন কি হবে, ওয়াইটাই হবে, ঠিক আছে। ওকে ওকে, এবার একটু আসো ভাইয়া আমরা একটু এইখানে আসি যে অক্ষের সমীকরণ। ধরো আমাদেরকে জানতে চাইছে যে পরাবৃত্তের অক্ষের সমীকরণ, এই যে একটা কোশ্চেন নিলে আমরা বুঝে যাবো যে পরাবৃত্তের অক্ষের সমীকরণগুলো কিভাবে আসে, ঠিক আছে। জাস্ট একটা প্রশ্ন খুঁজতেছি তাহলেই হবে, এই যে পেয়ে গেছে। দেখো বলতেছে কি, দেখো বলতেছে যে এই যে 5x² y স্কোয়ার -6x প্লাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0। এটা বলছে যে পরাবৃত্তের কিসের সমীকরণ, অক্ষের সমীকরণ বের করতে। এখন খেয়াল করতে হবে এটা কি হবে বলো তো ভাইয়া, সবসময় কাজ একদম ইজি, দ্বিঘাতের অন্তরীকরণ করে দিবা। কি হবে, দ্বিঘাতের অন্তরীকরণ ইকুয়াল টু 0, এটাই হলো কি অক্ষের সমীকরণ। এখানে দ্বিঘাত কে আছে, y স্কোয়ার আছে আর 4y আছে, তাহলে কি হবে 2y প্লাস 4 ইকুয়াল টু হলো 0। তার মানে কি এটার অক্ষের সমীকরণের মান কত হবে বলো তো ভাইয়া, এটার অক্ষের সমীকরণের মান এর চাইতে সহজ আর হয় বলো তো ভাইয়া, এর চাইতে সহজ আর হয় না। যদি 2 কমন নাও তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই ছিল অপশনের মধ্যে ছিল। তার মানে অক্ষের সমীকরণ এটা। ঠিক তেমনি এই যে এই প্রশ্নটাই ধরো প্রশ্নগুলো y স্কোয়ার -6x প্লাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0, এটার নিয়ামক রেখার সমীকরণ কি হবে, এটার নিয়ামক রেখার সমীকরণ একসাথে দেখাই দিচ্ছি। দেখো নিয়ামক রেখার সমীকরণ কি হবে, মনে রাখবা এখানে এক ঘাত কি আছে দেখো তো ভাইয়া, এক ঘাত যে থাকবে তার কি হবে বলো তো ভাইয়া, মানটা কি হবে বলো তো ভাইয়া, জাস্ট মাইনাসে। এখন কথা হলো যে এইখানে আসলে না অনেক শিক্ষার্থী ভুল করে যে কোনটা ধরবে ও মাইনাসে আর কোনটা ধরবে ও এ, এই জিনিসটা অনেকে
ভুল করে। এটার জন্য একটা টেকনিক শিখাই দিই, তার আগে একটু একটা জিনিস চেক করি একটু আমি, দাঁড়াও। ওকে, আসো, যে কথায় ছিলাম আর কি, এইখানের মধ্যে কি হয়, অনেক সময় প্রশ্নগুলো এরকম থাকে, আরেকটা থাকে কি, আরেকটা ফরম্যাটে থাকে। আমি ওই একটা কোশ্চেনে খুঁজতে চাচ্ছিলাম, যেটা হয় কি, ধরো তোমাকে এরকম চাইলো y-2 হোল স্কয়ার = 4x-5 এরকম ছিল, ঠিক আছে, এরকম আছে। তো আমি দুইটারে একসাথে কি করব, নিয়ামক রেখার সমীকরণ টেকনিকটা বলে দিব। দেখো তুমি কি করবা, দেখো প্রথমটা কি বলছি, এখানে বলছি কি একঘাত ইকুয়াল টু মাইনাসে, একঘাত ইকুয়াল টু মাইনাসে কি, একঘাত কে আছে বলো তো ভাই, x-5, আর এখানে বলছে কি এটা কি বলো তো ভাইয়া, এটা হলো কি, দেখো এই যে এইটা সহগ আছে, এটা কি ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একটু আগে আমি শিখে আসছিলাম, এটা কি ছিল বলো তো ভাইয়া, এটা কি ছিল বলো তো ভাইয়া, এই যে দেখো এটা কি ছিল, 4a মানে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মান। তাহলে এখানে আসো, এইখানের মধ্যে 4a ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে এর মান কত হবে, 1 হবে। তাহলে এর মান 1 হলে এখানে কি হবে, -1, তার মানে কি মাইনাস এ যেহেতু, তার মানে -1, তাহলে x ইকুয়াল টু কি হবে, x এখানে আসবে, এই সাইডে আসবে -4 = 0। এটাই হলো কি, এটাই হলো তোমার হলো কি নিয়ামক রেখার সমীকরণ। কিন্তু যদি ধরো ভাইয়া তোমাকে এরকম ফরম্যাটে থাকে, তাহলে তোমাকে কষ্ট করে এরকম বানাই নিতে হবে। কিভাবে বানাবা, ওই যে সহজ হিসাব, y² + 4y কে এক সাইডে রাখবা, আর ওই পাশে কি 6x কে পাঠাই দিবা, আর -10 কে পাঠিয়ে দিবা। তাহলে এটা বানানোর জন্য y² 2 × 2 × y প্লাস লাগবে কি 2² যেহেতু সূত্রে ভাঙাবা, তার মানে 6x - 10 + 4 লাগবে। তাহলে এখান থেকে আসতেছে কি y + 2 হোল স্কয়ার, আর এখান থেকে আসতেছে কি 6x - 10 এর সাথে 4 যোগ করলে কত হবে, দেখো এখানে যেহেতু 4 এক্সট্রা করে যোগ করছে, এখানেও 4 যোগ করা লাগবে ব্যালেন্স করার জন্য, এটা সূত্রে ভাঙানোর জন্য এটা করছে। আর এখানে কত হয়েছে, 6x - 6 হয়ে গেছে তখন 4 যোগ করার পরে। তাহলে এখানে কত হবে বলো তো ভাইয়া, 6 কমন নিলে কি হবে বলো তো ভাইয়া, x - 1। এখন খেয়াল করে দেখো, এখানে একঘাত কে আছে বলো তো ভাইয়া, এখানে একঘাত আছে x - 1 ইকুয়াল টু কি হবে, -a, মানে 4 এর মান আছে কত, 4 এর মান আছে কত, 6, তাহলে এর মান হবে কত বলো তো ভাইয়া, 6/4 মানে হবে 3/2, তার মানে x মাইনাস হলো -3/2, এই হলো অ্যান্সার। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও এই পাশে, তাহলে হবে 2x - 2 = -3, আর 3টাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, 2x - 2 আর কি হবে বলো তো ভাইয়া, +3, মানে 2x কি হবে বলতো ভাইয়া, +1 হয়ে যাবে, 2x + 1 = 0। আশা করি বুঝতে পারছো যে এখন অক্ষের সমীকরণের জন্য কি করবা, দ্বিঘাতের অন্তরীকরণ = 0। আর এখানে মনে রাখবা যে নিয়ামক রেখার সমীকরণের জন্য একঘাত = -a, একঘাতটা কি থাকবে, যদি এই ফরম্যাটে থাকে তাহলে তো একঘাত হওয়াই আছে, আর যদি এই ফরম্যাটে না থাকে তাহলে একঘাত বানাই নিবে, তারপরে তুমি ম্যাথটা বের করবে। আশা করি বুঝতে পারছো। চলো টপিক 43, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, ধরো তোমাকে কি দেওয়া আছে, x² / a² + y² / b² = দেওয়া আছে কত, 1। তাহলে মনে রাখবা যে এইখানের মধ্যে এই যে a² b², জাস্ট তোমার কাজ কি বলতো ভাইয়া, জাস্ট বড়টার থেকে, ধরো এটা বড় আর বিটা ছোট, তাহলে বড়টার থেকে কি করবা, ছোটটা বাদ দিবে, ডিভাইডেড বাই বড়। এটা কার, এটা হলো উপবৃত্তের ক্ষেত্রে। যদি তোমাকে অতিবৃত্তের ক্ষেত্রে চাইতো, তখন তোমার কি হইতো বলতো ভাইয়া, তুমি জাস্ট কি করতা, বড়টার সাথে ছোটটা যোগ করবা, মানে তোমার হিসাব হলো বড় কোনটা ছোট কোনটা এটা বের করা, তারপর বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে বড়টা বের ডিভাইডেড বাই বড়, আর অধিবৃত্তের ক্ষেত্রে বড়টার সাথে ছোটটা যোগ করে ডিভাইডেড বাই বড়। দেখো একসাথে আমি কিন্তু উপবৃত্ত এবং অধিবৃত্তের, ভাইয়া বিশ্বাস করো এই টপিক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে 100% আসবে, এই টপিকটা থেকে প্রশ্ন, বুঝতে পারছো? যার কারণে এই টপিকটা তোমাকে কি করতে হবে, ভালো মতো আয়ত্তে আনতে হবে, এই টপিকটা মাস্ট আসবে এই টপিকটা থেকে। দেখো প্রথম প্রশ্ন করছে যে 25x², এগুলো করার ক্ষেত্রে কি করবা, মাথায় রাখবা যে এটা 25x² + 16y² আছে কত, 400। তুমি এই 400 দিয়ে এই পাশে ভাগ করে দিলে কি হবে জানো, 25x² / 400, তুমি এখানে একদম ডিরেক্ট এইটা শকটা এখানে চলে আসবে, মানে x² শকটা y² শকের নিচে চলে আসবে। দেখো আর কি হবে, y² যে দেখো শকটা কোথায় চলে গেছে, x² এর নিচে, আর এই y² শকের নিচে কাটটা আসবে, x² চলে আসবে, ইকুয়াল টু হবে 1। এর চাইতে সহজ টেকনিক নাই। তাহলে এখানে কি করবা বলো তো ভাইয়া, √ কি করবা বলো তো ভাইয়া, কি শিখাইছে, বড়টা মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়, যেহেতু এটা কি আছে বলো তো ভাইয়া, উপবৃত্ত বলছে, বড়টা মাইনাস ছোট, বড় কোনটা বলো তো 25, মাইনাস ছোট কোনটা 16 ডিভাইডেড বাই বড়, তাহলে কত হবে বলো তো ভাইয়া, 9/25 মানে হলো 3/5, 3/5 হলো কারেক্ট অ্যান্সার, 3/5 হলো কারেক্ট অ্যান্সার, 3/5 হলো কারেক্ট অ্যান্সার। এটা 5, অনেকে আবার বলবে যে ভাইয়ার হাতের লেখা বুঝি না, ঠিক আছে। এবার আসো ভাইয়া, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে বলো তো ভাইয়া, কি শিখে এলাম বলো তো ভাইয়া, √ কি হবে বলো তো ভাইয়া, বড়টা মাইনাস ছোট, 5 - 4 ডিভাইডেড বাই কত, √1/5, মানে এটাকে কি হবে 1/√5। দেখো এবার আসো ভাইয়া উপবৃত্তের
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে রাখবা, উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে মনে রাখবা কে বড় সেটা আগে দেখবা, এ বড় নাকি বি বড়। যদি তুমি দেখো যে এ বড় তাহলে কি হবে 2b² / a, মানে সবসময় বড়টাকে নিচে রাখবে। ওইখানে ওই টেকনিকটা শিখাইছিল না এই মাত্র কেন্দ্রিকতায়, বড়টাকে নিচে রাখবা। আর এখানে যদি বি বড় হয় তাহলে কি বলবো বলো তো ভাইয়া, বড়টাকে নিচে রাখবা। দেখো কত সহজ, মানে এক টানে কিন্তু আমি কিন্তু পরাবৃত্তের সব শেষ করে আসছি ওখানে। এখন কিন্তু তোমাকে কি করাইতেছি বলো তো ভাই, উপবৃত্তের সব শেষ করে দিবে। দেখো জাস্ট শুধু দেখো, অলরেডি কি আমাদের অলরেডি উৎকেন্দ্রিকতা শেষ, যেটা সবসময় পরীক্ষা আসে। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে কি হবে বলো তো ভাইয়া, 9x² + 4y² = 36। কি শিখাইছিলাম বলো তো ভাইয়া, x² এর নিচে কি আসবে, y² সব চলে আসবে, y² এর নিচে কি আসবে, x² সব চলে আসবে = 1। তাহলে কি শিখেছিলাম বলো তো ভাইয়া, এখানে কি শিখেছিলাম, বড় কেটা কে আগে ওটা নির্ধারণ করবা। দেখো বড় কে হবে, এখানের মধ্যে x এর নিচে যেটা আছে সেটা কি বলো তো ভাইয়া a, আর y এর নিচে যেটা আছে সেটা b। তুমি দেখেই বুঝতে পারতেছো বিটা বড়, তাহলে বিটা বড় হলে কি হবে বলো তো ভাইয়া, 2a² / b। এখানে এটা a স্কয়ার বলতে গেলে কি বোঝায়, দেখো a বলতে গেলে কি বোঝায়, x² / 2² + y² / 3² = কত বলো তো ভাইয়া, 1। তাহলে কি অবশ্যই দেখে বুঝতে পারতেছো বিটা বড়, তাহলে b বড় হলে 2a² / b। তাহলে a স্কয়ারটা কি আছে, এই 2² মানে 2 আছে, তার মানে 2 × 2² / 3, তার মানে কি হবে 8/3। 8/3 হলো অ্যান্সার। দেখো 8/3 হলো অ্যান্সার। কত সহজ না উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে দেখো জিজ্ঞাসা করছে কি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এই যে কোশ্চেন দেখো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। কি করবা বলো তো ভাইয়া, 4x² + y² = কত আছে, 2 আছে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দাও, 4x² / 2 + y² / 2 = কত হবে বলো তো ভাইয়া, কত হবে 1 হবে। তাহলে এখানে কি হবে x² / দেখো 2x² / কি আসতেছে বলো তো ভাইয়া, 1 আসতেছে। এটাকে কিভাবে লিখবা দেখো তো, x² / হাফ লিখলে দেখো ওই 2টা উপরে চলে যাচ্ছে, +y² / 2 = 1। কে বড় বলো তো ভাইয়া, এখানে বিটা বড়, বিটা কার চাইতে বড়, এর চাইতে বড়। তাহলে কি হবে 2a² / b। তার মানে এখানে কি হবে বিটা কি আছে বলো তো ভাইয়া, এটাকে এইভাবে লেখো x² / 1/√2² + y² / √2² কত আছে, 1 আছে। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া, 2a² / b, বিটা কত আছে √2, আর এটা কত হয় a² কি হবে 1/2 হবে। তাহলে এটা এটা কাটাকাটি হলে 1/√2 হলো অ্যান্সার। দেখো কত সহজ, কত সহজ, জাস্ট এইভাবে করলেই হয়ে যাবে। এবার দেখো এখানে দুইটা জিনিস শিখাবো, একটা কি উপবৃত্তের কোন কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় জাস্ট সহজ হিসাব নিকাশ আমি শিখাই দিব। এর চাইতে মনে হয় সহজ আর কোনো কিছু হবে না। জাস্ট তুমি শুধু জাস্ট 1 মিনিট দেখবা তাহলেই হবে। আমার সবচেয়ে ভয়ের জায়গা থাকে যে মানে ভিডিওগুলো ঠিক মতো হয় কিনা, কারণ অনেক সময় কি হয় এর আগের দিন একবার ভিডিও করতে গেছিলাম দেখলাম বন্ধ হয়ে গেছে। ওকে চলো যেখানে ছিলাম আর কি, তুমি দেখো এরকম যখন থাকে উপবৃত্তের ক্ষেত্রে এরকম দুইটা জিনিস উপবৃত্তের কেন্দ্র বের করতে বলা হয়, তাহলে কি করবা বলো তো ভাইয়া, এটা সমান সমান কি ধরবা, 0 ধরবা। দেখো প্রথমটা 2x - 1 = 0 ধরবা, তখন এখান থেকে কি চলে আসবে, x = ½ চলে আসবে। অলরেডি কি বলো তো উপবৃত্তের কেন্দ্রে বুঝ পেয়ে গেছো। আর এখানে কি ধরবা 3y + 1 = 0 ধরবা, আর y = কি হবে -1/3। তার মানে বুঝার কোটি কি হবে ½ × -1/3 শেষ। কিন্তু যদি ধরো এরকম ফরম্যাটে থাকে, এরকম থাকলে তো ইজিলি বের করা যায়। এরকম থাকলে কি হবে, এটাও সহজ। কি করবা বলো তো ভাইয়া, প্রথমে কি করবা, প্রথমবারে কি করবা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে 2x, এগুলো সব 0 হবে। তার মানে 2x - 2 এগুলো সব 0 হবে = 0। তাহলে x = কত হবে বলো তো ভাইয়া 1 হবে। আর যদি ধরো এরপরে কি করবা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, এটা কত হবে 8y - 16 কত হবে 0 হবে। তার মানে 8y = 16 আর y = কত হবে 2 হবে। তার মানে মান কত আসছে 1,2। দেখো উপবৃত্তের কেন্দ্র এখন থেকে বের করতে পারবা না, জাস্ট শর্টকাটটা কি বলতো ভাইয়া, এইভাবে থাকলে তো একটা = 0 আরেকটা = 0, আর এইভাবে থাকলে কি মনে রাখবা, একবার কি করবা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, একবার কি করবা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাইলেই কাজ শেষ। ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা নিশ্চক জিনিসটা কি, এটা হলো দ্বিঘাত সমীকরণের জন্য আসে। দ্বিঘাত সমীকরণ মানে ax² + bx + c, এটা হলো দ্বিঘাতের আদর্শ সমীকরণ। ঠিক আছে, তো এটা সমাধান করলে কি কি আসে জানো, এটা সমাধান করলে আসে যায় এটা, সেটা হলো x = -b ± √b² - 4ac / 2a। ঠিক আছে, এখানে আমাদের b বলতে বোঝাচ্ছে x এর সহগ, c বলতে বোঝাচ্ছে ধ্রুবক, a বলতে বোঝাচ্ছে x² এর সহগ। ঠিক আছে, এই আসে সমাধান। এখন না এই সমাধানটার একটা স্পেসিফিক পার্ট আছে। স্পেসিফিক পার্টটা কি দেখো, এই সমাধানটার মধ্যে a b c এগুলো সব বাস্তব, এগুলো সব কি বাস্তব। তার মানে -b 2a এগুলো বাস্তব, এগুলো নিয়ে কোনো ডাউট নাই। সমস্যাটা হচ্ছে যে রুটের মধ্যে ধরো এগুলো বাস্তব, কোনো সমস্যা নেই, কিন্তু যখন ক্যালকুলেশন করার পরে এখানে মাইনাস মান আসতে পারে না, আসতেই পারে। তাহলে রুটের মধ্যে ধরলাম আসলো -3, তার মানে এটা কি বাস্তব থাকতেছে তখন,
এগুলো নিয়ে আমার সমস্যা নাই, কিন্তু রুটের মধ্যে মানটা যদি মাইনাস কোনো কারণে আসে, এটা কি বাস্তব থাকতেছে? তখন তো এটা কি হইতেছে, মানটা কিন্তু চেঞ্জ হয়ে এটা পুরোটা কি হয়ে যেতেছে, সমাধানটা পুরোটাই অবাস্তব হয়ে যাচ্ছে। আবার যখন এটা +3 আসবে তখন কিন্তু এটা পুরো সমাধানটা আবার কি আসতেছে, বাস্তব আসতেছে। আবার যখন এটা মানটা 0 আসবে তখন এটা সমাধানটা আরেক রকম আসতেছে। তার মানে এই সমাধানটা না পুরাটা কার উপর ডিপেন্ড করতেছে বলতো, b² - 4ac উপর না, রুটের মধ্যে যেটা আছে সেই মানটা যদি পজিটিভ হয় তখন এক কাহিনী, নেগেটিভ হলে আরেক কাহিনী, 0 হলে আরেক কাহিনী। বুঝতেছো পয়েন্টটা? তার মানে b² এই -4ac কে, এই সমাধানটাকে, এই b² - 4ac কি করতেছে, এই পুরো সমাধানটাকে কি করতেছে, নিশ্চিত করতেছে। নিশ্চিত করা মানে বোঝাচ্ছে যে এই পুরো সমাধানটা b² - 4ac এর উপর ডিপেন্ড করতেছে। b² - 4ac যদি উল্টা দিকে ঘুরে, সমাধান উল্টা দিকে ঘুরতেছে। b² - 4ac যদি এইদিকে ঘুরে, সমাধান এইদিকে ঘুরতেছে। তার মানে পুরো সমাধানটাকে কে নির্ভর, সমাধানটা কার উপর নির্ভর করতেছে, b² - 4ac এর উপর। যার কারণে আমরা বলতে পারি b² - 4ac এই সমাধানকে নিশ্চিত করতেছে। যার কারণে আমরা বলতে পারি b² - 4ac কি বলা যায়, যেহেতু নিশ্চিত করতেছে এই জন্য আমরা একটা নিশ্চয় বলতে পারি। একটু পানিটা খেয়ে নেই। ওকে, তার মানে b² - 4ac কি করছে, নিশ্চয়ক, মানে নিশ্চিত করতেছে, যেহেতু নিশ্চয়ক। তো এটাকে তোমার বই না এই b² - 4ac কে d দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো শর্ত 1, শর্ত 1 কি, d এর মান যখন কি হবে, শূন্যের চাইতে বড় হবে। দেখো তো কি হবে, শূন্যের চাইতে বড় হওয়া মানে কি, x = কি হচ্ছে, দেখো -b/2a প্লাস মাইনাস √2 মানে কি হচ্ছে, শূন্যের চাইতে বড়, মানে নিশ্চয় এই b² - 4ac এর মানটা শূন্যের চাইতে বড়, মানে মানটা কত আসলে 2। এখন 2 আসলে দেখো এখানে কি কি মান আসতেছে, দেখো তো -b +√2/2a -b -√2/2a, এই যে মানটা আসছে, খেয়াল করে দেখো, এই যে মানটা আসছে, এই মানগুলো কি আছে বলো তো ভাইয়া, সব বাস্তব, কারণ রুটের মধ্যে পজিটিভ আসা মানে কি, বাস্তব আসছে। তার মানে কি, এবং তার মানে আমি বলতে পারবো কি, মূলগুলো কি বলো তো ভাইয়া, মূলগুলো বাস্তব। এরা কি সমান, দেখো তো একটা প্লাস আর একটা মাইনাস, এগুলো কি সমান, সমান না। তার মানে মূলগুলো বাস্তব ও লেখো ও অসমান হবে, মূলগুলো বাস্তব ও অসমান হবে। তারপরে ধরো ডি এর মানটা 0 এর চাইতে ছোট হয়েছে, তখন কি হবে, দেখো ভাইয়া ডি এর মানটা যখন 0 এর চাইতে ছোট হয়, তার মানে এখানের মধ্যে মানটা কেমন আসতেছে, আমি একটু দেখাই তোমাকে। মানটা আসতেছে যে x = আসতেছে -b +√2/2a। তার মানে এটার একটা মান আসতেছে -b +√2i, মানে -1 এর পরিবর্তে একটা i বের করছে। আর একটা মান আসতেছে /2a, আর একটা মান আসতেছে -b -√2/i/2a। এখন বলো তো ভাইয়া এটা কি আসলো, রুটের মধ্যে মাইনাস মানে কি বলো তো ভাইয়া, অবাস্তব বা জটিল। তার মানে মূলগুলো কি আসছে বলো তো ভাইয়া, মূলগুলো অবাস্তব বা জটিল, এবং দেখো তো এরা কি সমান নাকি অসমান, দেখো তো একটার মাঝে আছে প্লাস, একটার মাঝে আছে মাইনাস, কি হবে বলো তো ভাইয়া, এবং অসমান হবে। আমি স্লাইড দিয়ে দিব, অসমান হবে। এখন খেয়াল করে দেখো ভাইয়া, এখন খেয়াল করে দেখো, ধরো ডি এর মানটা শূন্যের সমান হয়েছে, ডি এর মানটা কি হয়েছে বলো তো ভাইয়া, শূন্যের সমান হয়েছে। এখন কি হবে বলো তো ভাইয়া, ডি এর মানটা যদি শূন্যের সমান হয়, খেয়াল করে দেখো, আমি এটা একটু মুছে দেই। কি আসবে দেখো তো, -b +√0 আসলো /2a -b -√0 তোমরাই আমাকে বলো ভাইয়া, তোমরাই আমাকে বলো, এই জিরোর আর কোনো মূল্য থাকলো, থাকলো না। এই জিরোর আর কোনো মূল্য থাকলো, থাকলো না। তাহলে আছে কি, আছে হলো -b/2a। দেখো তার মানে কি, দুইটা মানে কি আছে বলো তো ভাইয়া, একটা -b/2a -b/2a, এটা কি হয়ে গেছে বলো তো ভাইয়া, এই মূলগুলো কি, এই মূলগুলো অবশ্য বাস্তব, কোনো অবাস্তব না, মূলগুলো বাস্তব। এবং কি হবে বলো তো ভাইয়া, এবং কি হবে, এবং হবে সমান, এবং কি হবে, সমান হবে। এই তিনটা শর্ত খুবই পপুলার, মানে কি শর্ত 1 এইটা, শর্ত 2 এইটা, শর্ত 3 এইটা।
ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, এটুকু ক্লিয়ার। এটুকু ক্লিয়ার হলে আমি আরেকটা শর্ত লেখাবো। ওই শর্তটা করো না আগে, আমি একটু দেখাই তোমাকে। ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লেখা যায় কিনা? তার মানে এটাকে লেখা যায় x প্লাস 1 হোল স্কোয়ার। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার। তার মানে এটা কি বলো তো ভাইয়া? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এটা কি বলো তো ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কোয়ার। এটা কিসের সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে এক্স প্লাস 3 হোল স্কোয়ারের সূত্র। তার মানে এগুলা সবগুলা কি? এগুলা সবগুলা পূর্ণবর্গ রাশি। এটা এখানে কাজ না, কাজটা দেখো। এটার জন্য তুমি নিচ্চাকের মান বের করো 1 এর জন্য। ডি এর মানটা কত হবে? নিচ্চাকের নিয়মটা কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac। বিটা কি ছিল? এক্স এর সহগ, সেটা কত ছিল? 2 মানে 2 স্কোয়ার মাইনাস 4 এ এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1, এর মান 1 আর সি এর মান আছে কত? 1। তার মানে 4 মাইনাস 4 ইকুয়ালটা আসতেছে কত? 0। এবার আসো 2 নাম্বারটায়। ডি এর মানটা কি হবে? এক্স এর সহগটা কত আছে? -4 মানে -4 হোল স্কয়ার, বি স্কয়ার -4 এক্স স্কয়ারের সহগ কত আছে? 1 আর সি এর মান আছে কত? 4। তার মানে এটা কত হবে? 16 - 16 ইকুয়াল টু কত হবে? 0 হবে। এরপর আসো 3 নাম্বার। ডি এর মানটা কি হবে বলো তো ভাইয়া? এক্স এর সহগটা আছে কত? 6 স্কয়ার -4 এক্স স্কয়ার সহগ আছে কত? 1 আর এখানে ধ্রুবক আছে 9। তার মানে 36 - 36 ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। দেখো ভাইয়া, আমি এখানে এটাই দেখানোর জন্য এটা করালাম। দেখো প্রত্যেকটা আমি যদি এখন মুখে বলতাম তাহলে তুমি বুঝতে না, এই জন্য ডিটেলসে দেখালাম। যে কোনো পূর্ণবর্গ রাশির তুমি দেখতেছো কি নিচ্চাকের মান কত হয়? 0 হয়। লিখে রাখো, একদম মার করে লিখে রাখো, একদম মার করে লিখে রাখো যে যেই কোনো পূর্ণবর্গ রাশির নিচ্চাকের মান কত? নিচ্চায়কের মান 0। যেই কোনো পূর্ণবর্গ রাশির নিচ্চাকের মান কত হয়? 0 হয়। মনে থাকবে এটা হলো শর্ত 4। এই হলো আমাদের নিচ্চাক থেকে যাবতীয় যত ধরনের শর্ত আছে। এখন আমরা নিচ্চাকের ম্যাথ করব, ঠিক আছে? চলো আমরা নিচ্চাকের ম্যাথ দেখি। তার মানে শর্ত 1টা কি দেখলাম? শর্ত 1 দেখলাম যেটা, সেটা কি? সেটা হলো যে নিচ্চাকের মান 0 এর চাইতে বড় হলে মূলগুলো কি হবে? মূলগুলো বাস্তব বা অসমান হবে। নিচ্চাকের মান 0 এর চাইতে ছোট হলে মূলগুলো অবাস্তব বা জটিল হবে এবং অসমান হবে। শর্ত 3 ছিল নিচ্চাকের মান 0 সমান হলে মূলগুলো বাস্তব এবং সমান হবে। আশেপাশে কনস্ট্রাকশনে কাজ চলতেছে, আমি জানি না সাউন্ড কি ঢুকতেছে কিনা, মানে বাইরের সাউন্ডটা ঢুকলে খুব বাজে শোনাবে। ওকে, আরেকটা শর্ত শিখলাম যে কোনো পূর্ণবর্গ রাশি নিচ্চাকের মান কত হয়? 0 হয়। সাউন্ড কি ঢুকতেছে? ওকে, দেখো যেখানে ছিলাম আর কি, এত বাইরের সাউন্ড। ওকে, আশা করি যে কোনো অসুবিধা হবে না, আমরা আপনাদের মতো করে করতে থাকি। তো যে কথাগুলো বলছিলাম, প্রথম কোশ্চেনটা দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটি 23-24 সালে আসছে। বলতেছে যে এই যে সমীকরণটা আছে এর মূলগুলোর প্রকৃতি কি হবে? মূলগুলোর প্রকৃতি বের করার জন্য আগে নিচ্চাকের মান বের করতে হবে। নিচ্চাক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। বি বলতে গেলে এক্স এর শখকে বোঝাচ্ছে। এক্স এর শখটা কত আছে? 4 স্কোয়ার আর 4 -4 এর মান কত? এক্স স্কোয়ারের শখ কত আছে? 1 আছে আর সি এর মান আছে 3। তার মানে 16 - 12 মানে আসছে 4। এই মানটা কি বলতো ভাইয়া? এই মানটা 0 এর চাইতে বড়। তার মানে নিচ্চাকের মানটা 0 এর চাইতে বড় হলে কি ছিল বলতো ভাইয়া? 0 এর চাইতে বড় হলে ছিল মূলগুলো বাস্তব ও কি ছিল বলতো ভাইয়া? অসমান ছিল। বাস্তব ও অসমান ছিল। দেখো এখানে কি আছে? বাস্তব ও ভিন্ন মানে অসমান, এটাই হলো উত্তর। অবাস্তব ভিন্ন না, জটিলও না, বাস্তব আর সমানও না। বুঝতে পারছো? ওকে, এবার দেখো বলতেছি কি অনেক জায়গা আছে, চট্টগ্রাম, এগ্রি, জাহাঙ্গীরনগরে। কে এর মান কত হলে সমীকরণটি এরকম একটা সমীকরণে মূল জটিল হবে? মানে মূল জটিল হওয়া মানে হলো কি নিচ্চাকের মান 0 এর চাইতে ছোট হবে। এটা আমি বুঝে যাই, তাই না? চলো এই সাইডে করি। তার মানে কি নিচ্চাকের মানটা 0 এর চাইতে ছোট। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 এর চাইতে ছোট। বি মানে কি? এক্স এর সহগ, সেটা কত আছে? কে স্কোয়ার -4 এর সহগটা কত আছে? এক্স স্কোয়ার সহগ আছে 1, সি এর মানটা আছে কত? 1। এটা কি কত হবে? 0 এর চাইতে ছোট। তার মানে কে স্কোয়ার -4 লেস দেন 0, যেটাকে আমরা বলতে পারি কি কে প্লাস 2 আর একটা হলো কে -2 লেস দেন কত বলতে পারি? 0 বলতে পারি। এখন বলো তো ভাইয়া, সবসময় এরকম যখন আসে, এরকম যখন ঘটনা ঘটে, যদি এটা গ্রেটার দেন হইতো তাহলে আহামরি কোনো সমস্যা ছিল না। কেন জানো? কারণ হলো যে গ্রেটার দেন হইলো তো লেস দেন হলে সমস্যাটা কি হয়? দেখো এইটা প্লাস এইটা মাইনাস হইলে তো লেস দেন হয়, অথবা এইটা মাইনাস
এইটা প্লাস হইলে তো লেস দেন হয়, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? এখন মজার বিষয় দেখো, মজার বিষয় দেখো, এরকম যদি লেস দেন ঘটনা আসে তুমি আগে কি করবা জানো? সবগুলোর আগে এই যে দেখো মাইনাস নিবা, দেখো এই যে দেখো এরকম বানাবা, মানে কে এর পরে কি করবা? মাইনাস নিবা ধ্রুবকের আগে। আবার এখানে ধ্রুবকের আগে থেকে মাইনাস আছে, তার মানে এই যে মাইনাস আছে আর এটার আগে মাইনাস বানাই নিচ্ছি, মানে প্লাস থাকলে মাইনাস বানাই নিবা। কেন? তাহলে এখন তুমি মাইনাসের পর যা থাকবে সেটাকে কাউন্ট করবা, -2 2। ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার। এখন মজার বিষয় দেখো, তোমার এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে কি হয়? প্লাস প্লাস, এখানের মধ্যে কি হবে? প্লাস মাইনাস, এখানের মধ্যে কি হবে? মাইনাস মাইনাস। দেখো যখন তোমার কি হইতেছে, বলতেছে যে শূন্যের চাইতে ছোট, শূন্যের চাইতে ছোট থাকা মানে কি বলতো ভাইয়া? এটা দ্বারা কি বোঝায়? মানে হলো যে মানটা কি আসতেছে, এই দুইটার গুণফল আসবে কি শূন্যের চাইতে ছোট, মানে নেগেটিভ। এখন নেগেটিভ কোথায় আসছে? এখানে প্লাস প্লাস একটা করে প্লাস কমতে থাকবে, তার মানে এটা কি আসছে? প্লাস। এখানে কি নেগেটিভ আসবে? আসবে না। প্লাস মাইনাস, তার মানে এখানে তোমার নেগেটিভ আসতেছে। প্লাস মাইনাস মানে এখানে তোমার এই পার্টটুকুতে নেগেটিভ আসতেছে, আর এখানে তোমার নেগেটিভ হবে? হবে না, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে যেহেতু নেগেটিভ বলছে, তার মানে এই শর্তটা মিলতেছে, এই ঘরটা, এই ঘরটা মিলা মানে বোঝাচ্ছে -2 থেকে কে এর মানটা 2 এর মধ্যে। কে এর মানটা কতর মধ্যে? 2 এর মধ্যে। আশা করি বুঝতে পারছো। তার মানে -2 থেকে কে এর মানটা 2 এর মধ্যে। যদি এটা এমন বলতো যে ধরো কি হয়েছে বলো তো ভাইয়া, এখানের মধ্যে কি হয়েছে? আচ্ছা এইটুকু তো ক্লিয়ার হয়েছে না। এখন যদি ধরো বলতো যে এটা গ্রেটার দেন 0 হয়েছে, কি হয়েছে? ধরো কে -2 -2 আর একটা কি কে -2 গ্রেটার দেন 0 হয়েছে, তখন কি করতা? তার মানে সেম কাহিনী, -2 2 কাউন্ট করতা, দেখো প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। এখন তুমি আমাকে বলো ভাই কোন কোন ঘর কাউন্ট হবে? এই ঘরটা কাউন্ট হবে, প্লাস প্লাসটা। এই ঘর কাউন্ট হবে? হবে না, কারণ এটা 0 এর চাইতে বড় এই ঘরটা। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি -2 এর চাইতে কি বলতো কে এর মানটা কি হবে বলতো ভাইয়া? কে এর মানটা -2 এর চাইতে ছোট, অথবা 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 কে এর মানটা কি হবে বলতো ভাইয়া? 2 এর চাইতে বড়। তাই কিনা বলতো ভাইয়া? এই হলো, যখন গ্রেটার দেন বলতো তখন এইভাবে তুমি শর্তগুলা বের করবা, আর যখন লেস দেন বলবে ঠিক সেম ভাবেই, এই যে এটা হলো, সরি এটা হলো লেস দেনের ক্ষেত্রে। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার কিনা? এই হলো ম্যাথ। এখন এই ম্যাথটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তুমি যেই কোনো কিছু করতে পারবা। জটিল মানে কি? এবার বি স্কোয়ার মাইনাস 4ac সবসময় কি করতে হবে? মানে ধ্রুবকের আগে মাইনাস আনতে হবে, তাহলে ধ্রুবকগুলো কাউন্ট করা যায়। তার মানে ধ্রুবকের আগে মাইনাস আনলে সেই মানটা মাইনাসের পরে যা থাকবে তাই কাউন্ট করবে। এই যে মাইনাসের পরে -2 মাইনাসের পরে 2 সেটাই কাউন্ট করলাম। ছোটটা বাম পাশে, বড়টা ডান পাশে, সবসময় মনে রাখবে। এখন যদি 3টা হইতো, ধরো মান হইতো 3টা, ধরো কে -1 কে -2 কে -3 এরকম যদি থাকতো, তখন কি করতে বলো তো ভাইয়া? তুমি কি করতে এরকম দেখো, একটু 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 নতুন পেজ নেই, দেখো বুঝাতেছি যখন ভালো মতো একটু বুঝে যাও, একটু কষ্ট করতেছে যখন ভালো মতো করো। কে -2 আর একটা আছে কে -3 এরকম আছে, তখন কি করতা? দেখো এটা যদি বললো যে 0 এর চাইতে ছোট, তখন তুমি কি করতা জানো? এখানের মধ্যে মাইনাসের পরে 1 কাউন্ট করতা, 2 কাউন্ট করতা, 3 কাউন্ট করতা। মনে রাখবা তখন চিহ্ন হইতো 3টা দিয়ে, কয়টা চিহ্ন? প্লাস প্লাস। তখন একটা করে কমবে, প্লাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস 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 মাইনাস। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে ঘটবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। বাট এগুলো দিয়ে কখনো আসে না তেমন একটা, সরি এগুলো দিয়ে কখনো আসে না তেমন একটা, তার জন্য এগুলো আপাতত দেখানো লাগবে না। ওকে 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 ওকে, আসো কোশ্চেন, আসো নেক্সট কোশ্চেন। সেম টাইপের কোশ্চেন। এখানে কি বলছে? কে এর মান কত হলে এই মূলটা জটিল হবে? এটা SW দিব, জাস্ট আমি একটু করাই দিচ্ছি সংক্ষেপে। দেখো তো ডি এর মানটা কি হবে? 0 এর চাইতে ছোট হবে, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac। বি এর মানটা কি? x স্কয়ারের সহগ। দেখো একদম কলমে উড়ে যায়। দেখো 11 প্লাস কে হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4 এর মানটা কত আছে? x স্কয়ারের সহগ কত আছে? 3k প্লাস 1। আর সি এর মানটা কত আছে? দেখো তো ভাইয়া 9, লেস দেন হলো 0। এই যে ঘটনা আছে বাকিটা তুমি নিজ দায়িত্বে করবা। বাকিটা তোমার জন্য কি বলো তো ভাইয়া? SW সেম জিনিস, সেম জিনিস, বাকিটা শুধু ক্যালকুলেশন করবা। SW করে ম্যাসনের ওইখানে ইয়া করে হ্যাশট্যাগ ইউজ করবা যে টপ 50 সিকিউ, সরি টপ 50 টপিকস। ওকে আসো, বলতেছে কি কোন শর্তে এই রাশিটা একটা বর্গ পূর্ণবর্গ রাশি হবে? পূর্ণবর্গ রাশি হওয়ার শর্ত কি ছিল? নিচের মান কি হইতে হবে বলতো ভাইয়া? 0 হবে, তাই না? পূর্ণবর্গ হই বললে কি হয়? যে কোনো পূর্ণবর্গ রাশির নিচের মান কি ছিল? 0 ছিল। শিখাইছিলাম না যে কোনো পূর্ণবর্গ রাশির নিচের মান কত? 0। তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া? ডি ইকুয়াল টু 0 হবে, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে? 0 হবে। তার মানে আমরা বি স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারবো? 4ac, যেটা এই নাম্বারটা আছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, টপিক 7 আমাদের জন্য। দেখো
মূল হতে সমীকরণ নির্ণয়, মূল হতে সমীকরণ নির্ণয়। ধরো একটা মূল আছে x ইকুয়াল টু আলফা আর একটা মূল আছে x ইকুয়াল টু বিটা। তো মূল হতে সমীকরণ নির্ণয়ের জন্য সব সময় মনে রাখবা, সব সময় কি মনে রাখবা, মূল হতে সমীকরণ নির্ণয়ের জন্য, মূল হতে সমীকরণ নির্ণয়, সমীকরণ আসো, সমীকরণ আসো, কি করবা দেখো, মনে রাখবা এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হবে, 0 হবে। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হবে, 0 হবে। তার মানে এই দুইটা মূলের, ধরো তোমাকে দেওয়া আছে 2 আর 3, তার মানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 2 ইন্টু 3 ইকুয়াল টু হলো 0, যেটাকে করলে আসবে কত, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু আসতেছে 0। ক্লিয়ার কিনা সবাই? এভাবে তুমি মূল হতে সমীকরণ নির্ণয় বের করবা, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি আরেক রকম ভাবে, কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হলো 0। ওই সেম কথাই, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখি কোশ্চেন কি আছে, দেখো এটা কি একটা জটিল 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 মূল। মনে রাখবা যে জটিল মূলের ক্ষেত্রে একটা লাইন লিখে রাখো, যেই কোনো জটিল মূলের ক্ষেত্রে লেখো, জটিল মূলের ক্ষেত্রে, জটিল মূলের ক্ষেত্রে যদি একটি মূল, যদি একটি মূল, একটি মূল জটিল হয়, জটিল হয়, জটিল হয়, অপর মূলটি তার অনুবন্ধী হবে, অপর মূলটি কি হবে, অপর মূলটি তার অনুবন্ধী হবে। মাস্ট মনে রাখবা, মাস্ট মানে একদম ঠাটা মুখস্থ রাখবা। মানে হলো কি, ধরো a প্লাস আইব এটা একটা জটিল মূল, অবশ্যই অপর মূলটা কি হবে, কিছু বলা না লাগলো, বলা থাকুক বা না থাকুক, যদি বলতো যে 1 প্লাস রুট 2i এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে, এটা যদি নাও বলে দিত, তুমি বুঝতে হবে যে এটা মানে a মাইনাস আইবি আরেকটা মূল আছে, ঠিক তেমনি 1 মাইনাস রুট 2i এটা হলো আরেকটা মূল। ক্লিয়ার কিনা সবাই? এইটুকু বুঝতে পারছো? এখন মজার বিষয় হলো কি, খেয়াল করে দেখো, অনেকে একটা জিনিস বুঝতে পারে না, -2 প্লাস 3i এটা আছে, এটা আছে ধরো, বা এরকম আছে, এখন অথবা এরকম আছে, একটু আরো সুন্দরভাবে বলি, -3i প্লাস 2 আছে। এখন অনেকে কি করে জানো, অনেকে ভাবে কি মাঝখানে যে চিহ্নটা আছে সেটাই চেঞ্জ করবে, সেটাই হলো অনুবন্ধী। মোটেও না ভাইয়া, অনুবন্ধী অনেকে ভুল করে। এটার নিয়মটা কি, যেটা তোমার জটিল পার্ট আছে তার আগে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হবে, আর বাকি কোনো কিছু চেঞ্জ করবে না। অনুবন্ধীর নিয়মটা কি, যে জটিল পার্টটুকু আছে তার আগে যে চিহ্ন আছে সেটা পরিবর্তন হবে। ক্লিয়ার থাকবা? তার মানে কি, অনুবন্ধী হবে জটিলের আগে যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হয়েছে। এরকম দিলে অনেকে ব্যাটকে যায়। তোমাদেরকে কি করতে হবে, স্মার্ট হতে হবে, স্মার্ট। স্মার্ট হলে এগুলো ধরতে পারবা, ঠিক আছে? আশা করি তোমরা অনেক স্মার্ট পিপল, কারণ তোমরা এমন এমন জিনিস মাঝে মাঝে মেসেঞ্জারে বলো যে ভাইয়া ভাইয়া মানে এসটি দেন বা এসসি দেন, এসসি মানে কি শর্টকাট দেন, বুঝতে পারছো? মানে এতটাই জীবনটাকে শর্ট বানাচ্ছ তোমরা। ওকে, স্মার্ট হতে হতে এত বেশি স্মার্ট হওয়া যাবে না, ঠিক আছে? এত বেশি স্মার্ট হওয়া যাবে না। ওরা আবার অনেক সময় বলে যে, তো মানে অনেকে বলার কি, বিএফ কি, বয়ফ্রেন্ডকে কি বলে বিএফ, গার্লফ্রেন্ডকে তোমরা কি বলো জিএফ না? এই যেগুলাই তো করাও। তারপরে কি ফেসবুককে এফবি শর্টকাট, ওয়েটকে W8, এই করো কি না? এগুলাই তো করতে থাকো। করা যাবে না, এই ধরনের দুষ্টামি করা যাবে না, এত শর্ট বানানো যাবে না, ঠিক আছে? তাহলে জীবন অনেক শর্টকাট। এখন তো আবার এআই আসছে, আল্লাহ, সব এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়াশোনা সব বাদ দিয়ে দিবে, এরকম অবস্থা। দেখো এটা কি হবে, যদি ধরো এরকম দুইটা মূল দেওয়া আছে, তখন কি হবে বলতো ভাইয়া? সমীকরণ কি হবে? সমীকরণ হবে, সমীকরণ হবে কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় যোগফল কি হয়েছে 1 প্লাস রুট 2i প্লাস 1 মাইনাস রুট 2i ইন্টু এক্স প্লাস 1 প্লাস রুট 2i ইন্টু 1 মাইনাস রুট 2i ইকুয়াল টু হলো 0। তার মানে কি আসছে, এই রুট 2i কাটাকাটি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস a স্কোয়ার মাইনাস রুট 2i বি স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর কি আছে রুট 2i মানে কি 2i স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, -1 আছে কত +2 ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এই ম্যাথটা
দেখো বুঝতে পারছো কিনা? তার মানে কি তুমি কি করলা, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু মূলদ্বয়ের গুণফল করলে এভাবে সমীকরণ বের করতে পারবা। পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আমার নিজের বেলায় ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সেশনে রিটেন আসছিল এই সেম কোশ্চেন। দেখো দ্বিঘাত সমীকরণ গঠন করে যার একটা মূল, এই যে দেখছো চলে আসছে না, এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটি 13-14-তে, রাজশাহীতে, চট্টগ্রামে, সব জায়গায় আছে। এইরকম যখন ঘটনা ঘটবে -1 প্লাস √5i, দেখো -1টাকে বাইর করে আসলে √5i হয়। এটা কি? এটা একটা জটিল মূল, তাহলে তার অনুবন্ধী কি হবে? কিছু বলা আছে নাই, আমরা বুঝে নিতে হবে। -1 মাইনাস √5i। যদি আমি ওই যে সমীকরণের সূত্র দিয়ে করি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় যোগফল কি হবে? -1 প্লাস √5 -1 মাইনাস √5 ইন্টু এক্স প্লাস -1 প্লাস √5, আরেকটা কি হবে? -1 মাইনাস √5, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? ইকুয়াল টু হবে 0। তার মানে এখানে কি আসতেছে দেখো তো, এক্স স্কোয়ার, এটা আর এটা কাটাকাটি, তার মানে কি আসতেছে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি আসতেছে -2, মাইনাস মাইনাসে কি হবে? +2x প্লাস মূল দেখো -1 হোল স্কোয়ার মাইনাস √5i হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 5i স্কোয়ার ইকুয়াল টু 0। i স্কোয়ার মান কত? -1 মাইনাস মান কত? +5। তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x 6 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না? কারণ i স্কোয়ার মান কত? -1, মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস, তার মানে +5। ওকে, এরকম একটা টেকনিক, এটা কি মূল হতে সমীকরণ নির্ণয়ের। আরেকটা ভাবেও শর্টকাট করা যায়, যদি তুমি শর্টকাট ওই যে এসসি বলো না তোমরা শর্টকাটকে, তো এসসি যদি চাও তাহলে কি হবে বলো তো ভাইয়া? একটু দেখো, মনে রাখবা যে x ইকুয়াল টু কি আসছিল? -1 প্লাস √5i, এটাই তো? হ্যাঁ, এরকম আসছিল না? তখন তুমি ধরো আরেকটা মূল তো জানো না, তাহলে তুমি কি করবা? মনে রাখবা এটার জন্য তুমি কি করবা? সুন্দর করে একটা শর্টকাট লেখো। এখানে কি করলা? সবগুলাকে এক সাইডে নিয়ে আসো। কোনগুলাকে? মানে যেগুলার পাশে কি নাই, আই নাই। দেখো সমীকরণ আমাদেরকে যেহেতু চাইতেছে, সমীকরণের মধ্যে তো আই জিনিসটা রাখা যাবে না, তার মানে আইটাকে উঠাই ফেলতে হবে। আইটাকে উঠাই ফেলার মাধ্যম কি? এক পাশে রেখে বর্গ করে দিলে কিন্তু আই স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? √5i। এবার কি করো? ওই পাশে বর্গ করে দাও। দেখো এবার দেখো খেলা শেষ। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর ইকুয়াল টু কি হবে? 5i স্কোয়ার। আই স্কোয়ার মান কত? -1 মানে -5। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু -5, আর এই পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস 2x কি হবে? সরি, এই দেখ -1টা এই পাশে আসলে প্লাস হয়ে যায় না? তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার কি? এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে কি হবে? +6 ইকুয়াল টু 0। দেখো এটাই উত্তর। এখন তোমার যেইটা সুবিধা, তুমি চাইলে এইটাও করতে পারো, এইটাও করতে পারো। এটা হলো তোমার হলো যে কি, তোমার হলো যে ফর্মুলা, আর এটা হলো কি অল্টারনেটিভ বা শর্টকাট। ওকে, ক্লিয়ার? সরি। ওকে, এবার আসো আমাদের টপিক 8 নাম্বার টপিক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখো, মূলদ্বয় যোগফল ও গুণফল। ধরো মূল আছে কোনটা? আলফা আর বিটা। এদের যোগফলের ক্ষেত্রে মনে রাখবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? যোগফল লেখো। যোগফলের ক্ষেত্রে মনে রাখবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? -b/a। বি দ্বারা বোঝাচ্ছে -x এর সহগ, এ দ্বারা বোঝাচ্ছে কি? এ দ্বারা বোঝাচ্ছে x স্কোয়ারের সহগ। আর আলফা বিটা মানে মূল দ্বয়ের গুণফল কি হবে? c/a হবে। সি মানে কে? ধ্রুবক। আর এ মানে কি হবে? x স্কোয়ারের সহগ। ওকে, দেখো তার মানে কি মূলদ্বয় যোগফলের ক্ষেত্রে কি করব? ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এদের ধরলাম ইকুয়াল টু 0। এটার মূল একটা হলো আলফা আর একটা হলো যদি বিটা হয়, তাহলে মূলদ্বয় যোগফল কি হবে? -b/a মানে x এর সহগ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ, আর আলফা বিটা গুণফল হবে c ধ্রুবক বাই x স্কোয়ারের সহগ। ক্লিয়ার? ওকে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে তুমি যেই কোনো কিছু করতে পারবে। ওকে, প্রথম কোশ্চেন আমাদের দেখি, সমীকরণে মূলদ্বয় যোগফল কত? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। যোগফল বের করো মানে কি? আলফা প্লাস বিটা, এটা কি হবে? -b/a। বি এর মান কত আছে বলো তো ভাইয়া? -5, আর এর মান কত আছে? √3। তার মানে কত হবে? মাইনাস প্লাস 5/√3। দেখো এই যে দেখো 5√3 আরটা আছে 3। আমি দেখো আমি নিজে কনফিউজড হয়ে গেছি
দেখো এটা কি হয়েছে, দেখো এই √3 আর এই এখানে একটা √3 কাটাকাটি করলে থাকতেছে কি √3, কারণ তুমি জানো যে 3 কে ভাঙলে √3 দুইটা আসে, একটা কাটাকাটি করলে এটা আসতেছে 5/√3। দেখো মানে ওরা কিন্তু ডিরেক্ট উত্তরটা বসায় নাই, বুঝতে পারছো কিভাবে বসাইছে? একটু চোখ কান খোলা রাখতে হবে, সবসময় মনে রাখবা। অ্যাডমিশন টেস্টে আমি একটা জিনিস সবসময় বলি যে প্রশ্ন বানাতে যতদিন সময় না তার চেয়ে বেশি অপশন বানাতে সময় নেই, মনে রাখবা এটা। ওকে ওকে, এবার আসো ভাইয়া, এখানে কি বলতেছে, এর একটি মূল অপর মূলের বিপরীতে 3 গুণ। মানে ধরো একটা মূল যদি আলফা হয়, আর একটা মূল কি হবে তার বিপরীতে 3 গুণ, মানে বিপরীতে 3 গুণ মানে 3 × 1/α। মানে দেখো বুঝতে হবে কিন্তু আলফা একটা আর একটা হলো 3/α, বুঝছো? বুঝছো কিনা? এইটা হলো মূল দুইটা। এখন বলতেছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা 3 গুণের সমান হবে। মনে রাখবা কে এর মান জানতে চাইছে। দেখো মূল দুই যদি যোগফল করো তাহলে কি হবে, আলফা প্লাস 3/α ইকুয়াল টু কি হবে -b/a, মানে মাইনাস মাইনাসে প্লাস, মানে b/a মানে k প্লাস 1/2। দেখো এই সমীকরণের মধ্যে আলফা অজানা রাশি, কে অজানা রাশি, এখান থেকে কি কে এর মান বের করতে পারবা? পারবা না। তাহলে গুণফল একটু ট্রাই করি, আলফা বাই 3α ইকুয়াল টু কি হবে, ধ্রুবক, ধ্রুবকটা কত আছে c মানে k, আর ইয়ার মান কত আছে x² সহগ আছে কত 2, এই আলফা কাটাকাটি, তাহলে থাকতেছে এখানে 3, দেখো k/2, দেখো k এর মানটা বের হয়ে গেছে, k = 6। তার মানে একটু বুঝতে হবে, ধরতে হবে কোশ্চেন। তার মানে k এর মান 6, এই যে ডি তে লুকে আছে নিচে। তার মানে বুঝতে হবে, ধরতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 দেখো কি বলছে, একটা মূল অপর মূলের বিপরীতে 3 গুণ। অপর মূলের বিপরীত মানে দেখো এই মূলের বিপরীত মানে কি 1/α, তার 3 গুণ মানে কি 3/α। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার হলে এখন আসো ভাইয়া এই কোশ্চেনে আসো। কি বলছে, এটা জাহাঙ্গীরনগরে আসছে কয়েকবার। দেখো বলতেছে যে এই যে সমীকরণ আছে এদের মূল দ্বয়ের যোগফল বের করতে। ধরলাম এই সমীকরণের মূলগুলা হলো আলফা বিটা, তাদের যোগফল হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। বি এর মানটা আছে কত 7, আর এ এর মানটা আছে কত 3, আর মূল দ্বয়ের গুণফল হবে কত, আলফা বিটা মানে কি c/a মানে -2/3। বলছে যোগফল করতে এদেরকে, তার মানে -7/3 -2/3, এটাই তো যোগফল। তার মানে 3 -7 -2। দেখো যোগফল বের করতে বলছে না, এই যে যোগফল -7 -2, তার মানে কত আসতেছে -9/3, মানে হলো -3। অ্যান্সার হলো -3। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে 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 ওকে, আসো। বলতে যে সমীকরণের t² + 80 + 2 = 0 এর মূলদ্বয় a হলে এবং b হলে, মূলদ্বয় কি কি বলছে, a এবং b। দেখো মূলদ্বয় কি কি বলছে, a এবং b হলে তোমার হলো যে কি কি বের করতে বলতেছে, যে a + b এর মান বের করতে। এটা কোথায় আসছে বলো তো ভাইয়া? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এটা কিসে আসছে? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এখন মূলদ্বয় যদি a + b হয়, খেয়াল করে দেখো ভাইয়া, দেখো মূলদ্বয় কি বলছে, a + b। a + b হলে তুমি এখানে মানে কোশ্চেনটা কেন জানো একটু ভুল আছে, তাহলে যোগফল কি হবে 8/t, t এর মান কত 1, t² এর মান কত 1, তার মানে 8 আসতেছে। তার মানে a + b এর মান a। ও আচ্ছা, একটু ভুল আসছে, আমারও তাই মনে হয়েছিল। কেন জানি মনে হচ্ছিল যে মনে হয় ভুল কোশ্চেন দিচ্ছে। আচ্ছা একটু দেখাও, একটু টাইম দাও আমাকে, তাহলে আমি একটু বুঝতে পারবো। হ্যাঁ দেখো ভুলটা কোথায় করছে জানো, মূলদ্বয় এটা হইছে ea আর এটা হইছে eb। তার মানে দেখো এটার মূলদ্বয় কি হইছে, ea + eb = আসছে 8। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, এরকমই তো আসছে। কোশ্চেনটা কি ঠিক আছে কিনা, কোশ্চেনটার এই কনফিউশনের কারণেই এই ঝামেলাগুলো হয়, বুঝছো? যদি কোশ্চেনগুলো একটু ঠিক মতো টাইপ করতো তাহলে এই ঝামেলাগুলো হইতো না। হ্যাঁ কোশ্চেন এবার ঠিক আছে। ওকে, কোশ্চেন ঠিক আছে। এবার ই আর এই বি বলছে, বুঝতে পারছো? ওকে, এখন ধরো মূলদ্বয়ের যোগফল বের করলাম। এবার মূলদ্বয়ের গুণফল দেখি, ই এ ইন্টু ইবি ইকুয়াল টু কি কত হবে বলো তো ভাইয়া, c/x² মানে 2। দেখো এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি কিনা, ই a + b গুণ অবস্থায় থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় = 2। সবসময় মনে রাখবা তুমি এইটাকে কি করতে পারো বলো তো ভাইয়া, এখানে যদি লন নিয়ে আসো, লন কেন লন আনতেছি, a + b কে একটু একা বের করতে হবে, a + b, আর এখানে আছে কি লন 2। দেখো এরকম যখন ঘটনা ঘটে a + b কে সামনে নিয়ে আসতে পারবা, আর একটা কি আছে লন ই = কি হবে লন 2। লন এর মান কত 1, তার মানে a + b এর মান কত আসছে, a + b এর মান আসতেছে লন 2। লন 2 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে এই ম্যাথটা
রাজশাহী ইউনিভার্সিটি আসছে, খুবই 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 পরীক্ষার হলে এটা মাথায় আসবে না। এই ঘটনাটা লন আনতে হবে, এটা মাথায় আসবে না। পরীক্ষা হলে এত প্রেশার থাকবা। আশা করি যে এখন বুঝতে পারছো। ওকে, আসো এবার আমাদের আসো ত্রিঘাত সমীকরণ। কোন সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা যে ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। ঠিক আছে ভাইয়া? ওকে, এখান থেকে যেটা পরীক্ষার মধ্যে তোমার আসবে সেটা হলো কি? সেটা হলো যে সামেশন অফ আলফা, মানে কি জানো? মানে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে তিনটা মূল যদি এখানে কি হয় আলফা বিটা গামা তিনটা মূল থাকে, তাদের যোগফল কি হবে? মনে রাখবা মাইনাস কি হবে? বি বাই এ। সামেশন অফ আলফা বিটা, তাহলে কি হবে জানো? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কি হবে জানো? সি বাই এ। মনে রাখবা এটা আসলে ঘটনাটা কি হয় জানো? ঘটনাটা হয় যে তোমার হলো যে যখন এরা সিঙ্গেল থাকে তখন কি সিঙ্গেল মানুষ কি হয়? মাইনাস হয়। আর যখন ডাবল হয়, যখন ডাবল ডাবল, তার মানে এরা প্লাস আসছে। আর যখন আলফা বিটা গামা হবে তখন মাইনাস ডি বাই এ। এরাও কি আছে বলতো? কি আছে? বিজোড় আছে, তার মানে মাইনাস ডি বাই এ। মানে বিজোড় হলে দেখো জোড় তার মানে প্লাস, দেখো বিজোড় তার মানে মাইনাস, বিজোড় মাইনাস। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা। আর এ এক্স কিউব, এটা কি এক্স কিউবের সহগ, বিটা কি এক্স স্কোয়ারের সহগ, সিটা কি এক্স এর সহগ, ডিটা কি ধ্রুবক। এইটুকু মনে রাখলে না তুমি ত্রিঘাত সমীকরণ থেকে যা আসবে এখান থেকে আসবে, এখান থেকে আসবে। বুঝতে পারছো ভাইয়া? এখন যদি বলা হয় যে এখান থেকে অনেক সময় ধরো আলফা বিটা গামা এরা দিয়ে সমীকরণ গঠন করতে বলে, কি বলতে বললো? সমীকরণ। তখন কি করবা? সমীকরণের ক্ষেত্রে মনে রাখবা যে এক্স কিউব মাইনাস মূল ত্রয়ের যোগফল আলফা বিটা গামা ইন্টু এক্স স্কোয়ার, তারপর কি হবে? প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু কি হবে? এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু কি হবে? 0 হবে। ওকে ওকে, এটা হলো সমীকরণ। তার মানে এগুলোর যোগফল একবার বের করবা, দুইটা করে গুণ গুণ করে যোগ করে বের করবা, আর তিনটা গুণ করে বের করে যা মান আসবে সেটা বসাই দিবা। খুব একটা আসে না পরীক্ষায়, আসে সব ওখান থেকে। দেখো একটা কোশ্চেন নাকি দুইটা কোশ্চেন নিচ্ছে? ওকে, একটা কোশ্চেনে আছে পাইছিলাম। দেখো জাহাঙ্গীরনগরে আসছিল, কি আসছে এরকম ধরো আছে যে এরকম একটা ইকুয়েশন আছে, এর মূল তিনটা কত বলছে? আলফা বিটা গামা, এরকম মূল বলছে। তাহলে এখানে কি হবে? সামেশন অফ আলফা বিটা মানে কি বলছিলাম, শিখাইছিলাম? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া? এটা কি ছিল বলো তো ভাইয়া? এই যে দেখো সূত্র কি ছিল, মানে সি বাই এ ছিল, মানে প্লাস হবে। প্লাস কেন হবে? জোড় জোড় আছে, জোড় জোড় আছে। সি মানে কি? এক্স এর সহগ কত হবে? 5, আর এক্স কিউবের সহগ কত হবে? 2। 5/2 হলো অ্যান্সার। মোটো আবার সি এবার এটা ভাইবো না, মানে বি এর ক্ষেত্রে এগুলো একটু খেয়াল রাখো, এ বি সি ডি এগুলো একটু খেয়াল রাখো। ঠিক আছে, লাস্ট টপিক চ্যাপ্টার 4 বৃত্ত দিয়ে শুরু হলো 10 নাম্বার টপিক আজকে।